ওয়েলকাম ব্যাক টু দ্য আনাদার ক্লাস অফ আলার্নিং ইউটিউব চ্যানেল। তোমাদের ক্লাস 12 এর যে টপিকটা নিয়ে আলোচনা করছিলাম বা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করছিলাম সেই চ্যাপ্টারটা আমি বিগত ক্লাসেই কমপ্লিট করে দিয়েছি এবং সেখান থেকে কতগুলো কোশ্চেন আমি তোমাদের বলে দিয়েছি। আজকেও আমি একটা নতুন চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, যেটা আজকেই আমি কমপ্লিট করবো একটা ক্লাসের মধ্যে, সেটা যতটাই সময় লাগুক না কেন আমি আজকে কমপ্লিট করে দেবো চ্যাপ্টারটা। তো এই চ্যাপ্টারটা আর আমি দীর্ঘায়িত করবো না, কারণ আমাদের একটা ছোট্ট একটা চ্যাপ্টার পড়ে আছে যেটা খুবই সোজা। যেমন তোমরা আগের চ্যাপ্টারটা পড়ে এসেছিলে, জাস্ট কয়েকটা বিষয় আমি বলে বলে চলে গেছিলাম আর সেখান থেকে তোমরা বই থেকে দেখে নিয়েছিলে বিষয়গুলো। তো আজকের চ্যাপ্টারটা আমি সেইভাবেই পড়াবো, কারণ এটা খুব কঠিন চ্যাপ্টার নয় এবং খুব একটা হালকা বা লাইট একটা সহজ একটা বিষয়। তো যেটা সম্পর্কে তোমাদের অলরেডি ধারণা রয়েছে, সেখান থেকে জাস্ট আমি কিছু জায়গা বলে দেব, বলে দিয়ে আগের চ্যাপ্টারের মতো এই চ্যাপ্টারটাও আমি এইভাবে শেষ করব। তো এইটা করলেই আমার ক্লাসটা অন্তত কমপ্লিট হয়ে যাবে, বা আমার যেটুকু পোর্শন ছিল আর কি তোমাদের ক্লাস 12-এর জন্য, তো সেই পোর্শনটা আমি কভার করতে পারবো। তো আজকের ক্লাসটা তোমরা মন দিয়ে দেখতে থাকো, কারণ আজকের ক্লাসটা কোয়াইট ইন্টারেস্টিং এবং খুব সোজা একটা জায়গা। সেখান থেকে তোমাদের এইটা আছে, কিন্তু পুরো চ্যাপ্টারটাই আমি কমপ্লিট করবো। সেই জন্যই বলছি যে ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে। কিছু কিছু জায়গা আমি বলে দেবো, কোন জায়গাগুলো ভালো করে পড়বে বা কীভাবে কী করতে হবে, সেই জায়গাগুলো পরপর আমি বলতে বলতে থাকবো। তো আজকে যে বিষয়টা আছে, যে চ্যাপ্টারটা আছে, অ্যাকচুয়ালি সেই চ্যাপ্টারটা আমি একটু ঘুরিয়ে অন্য দিক দিয়ে ঢুকি চ্যাপ্টারটার মধ্যে। অ্যাকচুয়ালি আমি প্রথমে বলবো না যে বিষয়টা কী নিয়ে আমি আজ পড়াতে চলেছি বা কোন চ্যাপ্টারটা আমি পড়াতে চলেছি। তো অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে, দেখো আমরা বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য খাই, বা বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য বলতে সেগুলো হচ্ছে তোমার মনে করো, যেমন দুধ থেকে দই হয়। দুধ থেকে আমি কী করলাম, দই তৈরি করলাম, তাহলে ছিল দুধ, আর সেখান থেকে একটা লিকুইড থেকে একটা সেমি সলিড, তাই তো, পুরোপুরি সলিড নয় বাট সেমি সলিড একটা থিংস বা জিনিস তৈরি হচ্ছে। তাহলে দুধ থেকে দই তৈরি করার একটা প্রসিডিওর আছে। তাহলে কেন হচ্ছে, এটা একটা প্রশ্ন। আবার আমরা দেখবে ময়দা থেকে তোমার কি করতে পারি না, ময়দা থেকে আমরা মেনলি যেটা তৈরি করি সেটা হচ্ছে রুটি, পরোটা, লুচি, এই জাতীয় জিনিসগুলো আমরা খেয়ে থাকি। আবার ময়দা থেকেও একইভাবে তোমার পাউরুটি যেটা আমরা বলি, ঠিক আছে, তারপরে হচ্ছে তোমার বিভিন্ন ধরনের যে বেকারি ইন্ডাস্ট্রিগুলো আছে, বেকারি ইন্ডাস্ট্রিতেগুলোয় যে রুটিগুলো তৈরি করা হচ্ছে, অ্যাকচুয়ালি সেই রুটিগুলো কি হয় না, আমাদের পরোটা বা লুচি থেকে একটু সামথিং ডিফারেন্স একটা জিনিস আমরা পাই, যেখানে যেখানে অনেকটা সফট হয়। তাহলে কেন হয়, এটা একটা বিষয়। তারপর হচ্ছে আমাদের যেটা ব্রিওয়ারি ইন্ডাস্ট্রি, মানে যেটাকে আমরা সুরা শিল্প বলে থাকি, তাহলে সুরা শিল্পে কীভাবে সুরা তৈরি করা হচ্ছে, তার প্রশ্ন আসছে যে কেন হচ্ছে বা কীভাবে হচ্ছে। তো এই বিষয়গুলো তো আছেই, তার সঙ্গে সঙ্গে যেমন দেখবে ইডলি, ধোসা, হ্যাঁ, তারপর হচ্ছে জিলাপি, হ্যাঁ, তারপর ঘোল, এইসব যে বিষয়গুলো বা এই যে পদার্থগুলো তৈরি হয়, যেটা আমাদের প্রত্যেক দিনকার জীবনে বা প্রত্যেক দিনকার না হলেও মানে দৈনন্দিন জীবনে আমরা বলতে পারি কম বেশি আমরা ব্যবহার করে থাকি এই জিনিসগুলোকে, বা এই খাদ্যবস্তুগুলোকে আমরা খেয়ে থাকি। তাহলে এগুলো কীভাবে তৈরি হচ্ছে, কেন তৈরি হচ্ছে, সে বিষয় নিয়ে আমাদের কিছু আলোচনা আমরা করব। আবার একইভাবে আমাদের দেহের মধ্যে বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হতে পারে। তোমার সেটা বিভিন্ন ধরনের রোগ হতে পারে, যেমন তোমার ব্যাকটেরিয়া ঘটিত যে বিভিন্ন রোগগুলো আছে সেগুলো হতে পারে, যে এইসব রোগগুলো কেন হয়, বা ফাঙ্গাস ঘটিত রোগ হতে পারে, দাঁত ভাজা, চুলকানি, এই সমস্ত যে জিনিসগুলো হয়, তাহলে এই সমস্ত রোগগুলো কেন হচ্ছে বা কী কারণে হচ্ছে। তো সেই সমস্ত বিষয়গুলো আমরা আলোচনা করব, এবং এর আলটিমেট আলোচনা করতে গিয়ে আমরা যে কারণটা খুঁজে পেয়েছি সেটা হচ্ছে এমন কিছু থিংস বা এমন কিছু জিনিস আছে যারা কি করে, যারা হচ্ছে ন্যাচারালি তোমার এই বিভিন্ন ধরনের উপকারী বা অপকারী সমস্ত রকম কাজগুলোই কিন্তু করে থাকে। মানে কেউ হেল্প করে, আবার কেউ হার্মফুল এফেক্ট দেখায়। তাহলে এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কেন হচ্ছে বা কী জন্য হচ্ছে, তার কারণ খুঁজতে গিয়ে আমরা দেখলাম যে এমন কিছু থিংস বা এমন কিছু জিনিস আমরা পাচ্ছি যাদেরকে চোখে দেখা যায় না, বাট সেগুলোকে কী করা যায় না, মাইক্রোস্কোপের সাহায্যে যদি আমি দেখি তাদেরকে দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে এরা হচ্ছে কি আণুবীক্ষণিক, দ্যাট ইজ দ্য মাইক্রোস্কোপিক। এবং এরা কী করছে, এরা তোমার স্বাধীনভাবে বেঁচে থাকতে পারে, এবং মেনলি যেগুলো হয় সেগুলো হচ্ছে এককোষীয়, ঠিক আছে, মানে ইউনিসেলুলার অর্গানিজম। তাহলে এটা হচ্ছে একদম প্রিমিটিভ অর্গানিজম, যেটাকে আমরা বলছি কি, তাহলে যেহেতু একদম ছোট, দ্যাট ইজ দ্য মাইক্রো, আর যেহেতু তোমার লিভিং, তাই এটাকে বলা হচ্ছে লিভিং থিংস বা লিভিং অর্গানিজম। তাহলে এইটাকে যদি আমরা দেখি, এটাকে আমরা বলছি মাইক্রো অর্গানিজম। তাহলে মাইক্রো অর্গানিজম মানে এক কথায় যেটাকে আমরা বলছি অণুজীব।
তাহলে আমাদের পৃথিবীতে বা আমাদের সারাউন্ডে এমন কিছু থিংস বা লিভিং থিংস আছে যাদেরকে আমরা খালি চোখে দেখতে পাচ্ছি না, বাট তাদেরকে আমরা কি পাচ্ছি, তারা আমাদের যখন মাইক্রোস্কোপে দেখছি তখন দেখতে পাচ্ছি, এবং তারা বিভিন্ন হেল্পফুল বা বিভিন্ন হার্মফুল যে এফেক্টগুলো আছে সেগুলো কিন্তু দেখাচ্ছে। তো সেগুলো কখনো উপকারে লাগে, কখনো আবার আমাদের ক্ষতি করে, যেমন রোগ সৃষ্টি করে আমাদের ক্ষতি করছে। তাহলে এই সমস্ত জিনিসগুলো নিয়েই আমরা আলোচনা করব, তবে আমরা ক্ষতিকারক দিকটার দিকে যাব না। আমরা মেনলি আজকে যে চ্যাপ্টারটার মধ্যে বা আমাদের যে টপিকটা আছে সেই টপিকের মধ্যে আমরা হেল্পফুল এফেক্টগুলোই দেখব। সেটাই হচ্ছে আজকে আমাদের পড়ার বিষয়, সেটা হচ্ছে যে মাইক্রোবস বা অণুজীব। এবং চ্যাপ্টার নাম্বার দেখে নাও তোমরা, চ্যাপ্টার নাম্বার হচ্ছে 11, যেটা হচ্ছে মাইক্রোবস ইন হিউম্যান ওয়েলফেয়ার বা মানব কল্যাণে অণুজীব। তাহলে আমি বললাম, প্রথমেই বলেছি যে আমরা মেইনলি যেটা দেখবো সেটা হচ্ছে উপকারী ভূমিকা, মানে হেল্পফুল এফেক্টগুলো আমরা দেখবো, কিন্তু হার্মফুল এফেক্টগুলোর দিকে আমরা যাব না। সো আমাদের চ্যাপ্টার আছে চ্যাপ্টার নাম্বার 11 ক্লাস 12, মাইক্রোবস ইন হিউম্যান ওয়েলফেয়ার বা মানুষের উপকারে অণুজীব কিভাবে হেল্প করছে বা কোন কোন দিক থেকে হেল্প করছে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করতে চলেছি আজকে। যেটা হচ্ছে প্রথমে আমরা চলে আসি, আমরা খুব ডিটেলসে ঢুকবো না, জায়গাগুলো আমি আগেও বললাম ডিটেলসে আমি যাব না, জাস্ট ওভারঅল বিষয়টাকে আমি বলে যাব, কারণ এটা খুব ইজিলি একটা জায়গা এবং তোমরা খুব ইজিলি ভাবে এই জিনিসগুলোকে পড়ে নিলেই বুঝে যাবে। তাহলে আমি মোটামুটি বুঝিয়ে দেবো যে জায়গাগুলোয় তোমাদের যতটা প্রয়োজন আমি ততটাই বুঝিয়ে দেবো, দিয়ে আমরা তারপর আস্তে 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 চ্যাপ্টারটাকে আজকেই কভার করবো এবং শেষের দিকে আমি স্যাম্পল কোশ্চেন দিয়ে দেবো, দেওয়ার পর আমি চ্যাপ্টারটাকে ক্লোজ করবো। তো তো চলো আমরা প্রথমেই দেখে নিই, সেটা হচ্ছে মাইক্রোবস বা অণুজীবের যে ডেফিনেশন। তাহলে বলছে যে সকল এককোষী, তাহলে আমি প্রথমেই বলেছিলাম ইউনিসেলুলার অর্গানিজম, যে সকল এককোষী এবং আণুবীক্ষণিক জীব, তাহলে এরা মাইক্রোস্কোপিক, পরজীবী বা স্বাধীনভাবে, তাহলে এরা কি রূপে থাকতে পারে, এরা মেবি হচ্ছে কি পরজীবী রূপে থাকতে পারে, মানে কোনো একটা পোষক দেহের উপর নির্ভরশীল হতে পারে পরজীবী রূপে, বা যেটা প্যারাসাইট হিসেবে থাকতে পারে, অথবা স্বাধীনভাবে মানে ফ্রি লিভিং হতে পারে। তাহলে হতে পারে মেবি প্যারাসাইট হতে পারে ফ্রি লিভিং, নিজে নিজে কারোর উপর ডিপেন্ডেন্ট নয়, ফ্রি লিভিং রূপে থাকতে পারে। তাহলে পরজীবী রূপে অথবা স্বাধীনভাবে থেকে কি করে না পরিবেশে বিরাজ করে, তাদের অণুজীব বা মাইক্রো অর্গানিজম বলা হচ্ছে। মাইক্রো শব্দের অর্থ, এটাকে যদি মাইক্রোবসটাকে ভাঙি বা মাইক্রোবস বা মাইক্রো অর্গানিজম এটাকে যদি ভাঙি, মাইক্রো শব্দের অর্থ হচ্ছে কি ক্ষুদ্র বা স্মল, আর অর্গানিজম মানে কোনো থিংস, তাহলে অবভিয়াসলি এটা লিভিং অর্গানিজম, লিভিং থিংস বা কোনো জীবিত বস্তু যেটা খুব ক্ষুদ্রাতি ক্ষুদ্র, যাদের খালি চোখে দেখা যায় না, তাদের এক কথায় বলা হচ্ছে কি মাইক্রো অর্গানিজমস। এবার এই মাইক্রো অর্গানিজমসের ব্যাসটা কত হতে পারে, তাহলে মাইক্রো অর্গানিজম তো আমরা পড়তে চলেছি, মাইক্রো অর্গানিজম কতটা ছোট হয়, তাহলে এর দৈর্ঘ্য হতে পারে তোমার 0.1 মিলিমিটারের চেয়েও কম। তাহলে এদের দৈর্ঘ্যটা কত হয় না, এদের লেন্থ কত হবে 0.1 মিলিমিটারের কম, তাই তো 0.1 মিলিমিটারের কম লেন্থ যুক্ত অণুজীব, যাদেরকে আমরা খালি চোখে দেখতে পাচ্ছি না, তাদের বলা হচ্ছে মাইক্রো অর্গানিজম। এবার এখান থেকে ছোট ছোট কোশ্চেন কিছু এসো। প্রথমেই যেটা আছে মাইক্রোবস, এই শব্দের প্রবক্তাকে, মাইক্রোবস শব্দটা প্রথম ব্যবহার করেছিলেন, তাহলে মাইক্রোবস এই যে টার্ম মাইক্রোবস টার্মটা প্রথম ইউজ করেছিলেন, মাইক্রোবস টার্ম ফার্স্ট used by Sedilton, used by Sedilton, SEDILLOT, তাহলে কে ইউজ করেছিলেন, সেডিলট মাইক্রোবস শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন। এবং মাইক্রোবস নিয়ে যেখানে আলোচনা করা হয়, তাহলে জীববিদ্যার যে শাখায় আমরা এই মাইক্রো অর্গানিজম নিয়ে আলোচনা করব সেই শাখাটাকে বলা হয় মাইক্রোবায়োলজি। তাহলে জীববিদ্যার যে শাখায় মাইক্রোবস সম্পর্কে বা মাইক্রো অর্গানিজম সম্পর্কে আলোচনা করা হচ্ছে তাদের বলা হচ্ছে মাইক্রোবায়োলজি। এবং এই মাইক্রোবায়োলজির জনক বা প্রথম ব্যাকটেরিয়া, যেটা আমরা মেইনলি এখানে ব্যাকটেরিয়া নিয়ে পড়বো, ব্যাকটেরিয়া একটা ওয়ান কাইন্ড অফ মাইক্রো অর্গানিজম, ফাঙ্গাস ইজ এ ওয়ান কাইন্ড অফ মাইক্রো অর্গানিজম। তাহলে দেয়ার আর ডিফারেন্ট কাইন্ডস অফ মাইক্রো অর্গানিজম, বাট হিয়ার উই উইল স্টাডি অ্যাবাউট দ্য ব্যাকটেরিয়া। তো আমরা ব্যাকটেরিয়া নিয়ে আলোচনা করছি এবং ব্যাকটেরিয়া নিয়ে আলোচনা করব। এবং এটা প্রথম যে লিভিং সেল যেটা বলা হয়, বা ব্যাকটেরিয়া হচ্ছে কি আমাদের প্রিমিটিভ অর্গানিজম,
তাই তো। আর যখন পৃথিবীর সৃষ্টি হয়েছিল, পৃথিবীর সৃষ্টির প্রথম পর্যায়ে সমুদ্র জলে প্রথমে দেখা গিয়েছিল ব্যাকটেরিয়াকে, এবং এই ব্যাকটেরিয়া ছিল প্রথম লিভিং সেল, প্রথম লিভিং সেল। কারণ এর আগে প্রথম সেল আবিষ্কার করেছিলেন হচ্ছে আমাদের রবার্ট হুক, যেটা ছিল কর্কের বার্ড থেকে আবিষ্কার করেছিল, করেছিলেন। তো সেখান থেকে সেটা পেয়েছিলেন নন লিভিং, বাট লিভিং থিংস বা লিভিং সেল ফার্স্ট ডিসকভার করেছিলেন যিনি, তিনি না কেউ অন্য কেউ নন, তিনি হচ্ছেন আমাদের সকলেরই পরিচিত, বা আমরা সকলেই নামটা জানি আর কি, অ্যাকচুয়ালি পরিচিত মিনস আমরা জানি। তো অ্যান্টনি ভন লিভেনহফ, তো ফাদার অফ মাইক্রোবায়োলজি সেই জন্য বলা হয়। তাহলে মাইক্রোবায়োলজি যে সাবজেক্টটা, তেমনি ফাদার অফ মাইক্রোবায়োলজি, ফাদার অফ মাইক্রোবায়োলজি সেটা হচ্ছে অ্যান্টনি ভন লিভেনহিক। অনেকে লিউয়েনহিক বলে, অনেকে লিভেনহিক বলে, অনেকে লিভেনহফ বলে, তুমি যা খুশি বলতে পারো, কোনো অসুবিধা নেই। অ্যান্টনি ভন লিভেনহিক ইনি হচ্ছেন ফাদার অফ মাইক্রোবায়োলজি। মাইক্রোবায়োলজি সম্পর্কে প্রথম যে কোনো তত্ত্ব বা প্রথম ব্যাকটেরিয়া আবিষ্কার করেছিলেন এবং প্রথম এই শাখাটার সৃষ্টি করেছিলেন মাইক্রোবায়োলজি। এবার মাইক্রোবায়োলজি আমাদের কোথায় কোথায় ক্ষেত্রে, বা এই ব্যাকটেরিয়া আমাদের কোথায় কোথায় ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে, আমাদের ইউজেসগুলো সব আছে। সেটা হতে পারে খাদ্য তৈরিতে, হতে পারে অ্যান্টিবায়োটিক তৈরিতে, হতে পারে হচ্ছে তোমার ব্রিউয়ারি ইন্ডাস্ট্রি বা সুগা শিল্পে, হতে পারে ফার্মেন্টেশন ইন্ডাস্ট্রি, হতে পারে বেকারি ইন্ডাস্ট্রি, তাই তো। ডিফারেন্ট কাইন্ডস অফ প্লেস আমরা পাবো যেখানে কি করা হয় না, যেখানে এই সমস্ত মাইক্রোবসগুলোকে ইউজ করা হয় এবং মাইক্রোবসগুলোর ইউজফুল এফেক্টটাকে কাজে লাগিয়ে সেখান থেকে আমরা বিভিন্ন প্রোডাক্ট তৈরি করি। তো সেই জায়গাগুলো আমরা চলে যাব। প্রথমেই আমরা চলে যাব কোথায় না, সেটা হচ্ছে যে খাদ্য প্রস্তুতিতে মাইক্রোবস কিভাবে আমাদের হেল্প করে। কয়েকটা জায়গা আমি বলে দিই, তারপর আস্তে 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 আমরা দেখব। তাহলে প্রথমেই চলে এসো তোমার খাদ্য সামগ্রী উৎপাদনে অণুজীব। দেখ, আমরা তাহলে এবার চলে আসি কোথায় না, খাদ্য সামগ্রী প্রস্তুতিতে মাইক্রোবস আমাদের কি হেল্প করছে। তাহলে আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে খাদ্য। তাহলে সেই খাদ্যগুলো, বিভিন্ন খাদ্য আছে যেগুলো আমাদের মাইক্রো অর্গানিজমের সাহায্য নিয়ে তৈরি করা হয়। যেমন তোমরা দেখো এখানে একটা চার্ট দেওয়া রয়েছে, এবং এই চার্টে তোমরা দেখতে পাচ্ছ প্রথমে কি খাদ্যবস্তুগুলো তৈরি করা হচ্ছে তাদের নামগুলো দেওয়া রয়েছে, এবং এগুলো কোথা থেকে তৈরি করা হচ্ছে বা তাদের প্রাইমারি সাবস্ট্রেটটা কি, এবং কে কোন কোন অণুজীব এখানে কাজে লাগছে বা কোন কোন অণুজীব হেল্প করছে, সেই জায়গাটাও দেখো বলে দেওয়া রয়েছে। তোমরা যদি দেখো চারটাকে, সেখানে দেখো 10 রকমের খাদ্যের নাম বলা হয়েছে। তো 10 রকম খাদ্যের মধ্যে আমি জাস্ট একটু বলে যাই কোন কোনগুলো কোথা থেকে তৈরি করা হচ্ছে এবং কোন কোন মাইক্রো অর্গানিজমগুলো হেল্প করছে। প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ চিজ বা পনির, যেটা দুগ্ধ প্রোটিন থেকে তৈরি হয়, এবং অণুজীবগুলোর নাম হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস এবং লিউকোনস্টক। এটা গেল ফার্স্ট। 2 নম্বর যেটা মাখন বা বাটার বলি আমরা, সেটা হচ্ছে দুধের সর থেকে তৈরি করা হয়। দুধ গরম করার পর ওপরে যে লেয়ারিংটা তৈরি হয়, সেই ক্রিমি লেয়ারটা যেটাকে বলা হচ্ছে দুধের সর, সেটা তৈরি করে তোমার দেখো লিউকোনস্টক আছে, স্ট্রেপ্টোকক্কাস আছে। হ্যাঁ, তারপরে 3 নম্বর খাদ্য যেটা বস্তু আছে সেটা হচ্ছে ইয়োগার্ট, যেটা দুধ এবং সরতলা দুধ থেকে তৈরি হয়, মানে দুধ থেকে সরটা তুলে নেবার পর যে অংশটা পড়ে থাকে সরতলা দুধ, সেখান থেকে হয়। এটা ল্যাক্টোব্যাসিলাস, স্ট্রেপ্টোকক্কাস, এখানে স্পিসিসগুলো দেওয়া আছে, তোমরা অনলি জেনাসগুলো লিখে এসপি লিখে দিলেও হবে। ঘোল, যেটা বাটার মিল্ক বলে থাকি, সরতলা দুধ থেকে তৈরি করা হয়, ল্যাক্টোব্যাসিলাস, লিউকোনস্টক। কেফির, গেঁজানো দুধ বা গেজে যাওয়া দুধ থেকে তৈরি করা হয়, স্ট্রেপ্টোকক্কাস, ল্যাক্টোব্যাসিলাস এগুলো হেল্প করে। কুমিস, ঘটকীয় দুধ, যেটা ল্যাক্টোব্যাসিলাস তৈরি করে। তারপর হচ্ছে তোমার টেটি করার দরকার নেই, তোমরা ইডলিটা করো, ইডলি এবং ইডলিটা তৈরি করা হয় চাল এবং ডাল গুঁড়ো দিয়ে, যেটা লিউকোনস্টক হেল্প করে। তারপর হচ্ছে ফিশ সস, ঠিক আছে, ছোট ছোট মাছ থেকে তৈরি করা হয়, এটা ব্যাসিলাসের ডিফারেন্ট টাইপস অফ ব্যাসিলাস আছে, ব্যাসিলাসের একটা প্রজাতি থেকে তৈরি হয়। এবং কিমচি, বাঁধাকপি এবং অন্যান্য শাকসবজি থেকে তোমার এই ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়াগুলো এগুলো তৈরি করে থাকে। তাহলে দেখো খাদ্য তৈরিতে আমরা কি করলাম না, খাদ্য তৈরিতে মোটামুটি ভূমিকাগুলো আমরা দেখলাম, যেখানে প্রায় 10টা খাদ্যবস্তুর নাম দেওয়া রয়েছে এবং 10টা খাদ্যবস্তু সেখান থেকে তোমার তৈরি করা হচ্ছে। এছাড়াও আরও কিছু আছে যেগুলো দুগ্ধজাত নয় কিন্তু খাদ্য উৎপাদনে ব্যবহার করা হয়। তেমন তার মধ্যে দেখো আরেকটা চার্ট তোমরা দেখতে পাচ্ছ, এখানে বলছে যে বিভিন্ন ধরনের খাদ্যবস্তু আছে, যেমন হচ্ছে দেখো কোথায় আছে কি কি না, সেটা হচ্ছে তন্দুরি রুটি বা কুলচা, নান, এই সমস্ত জিনিসগুলো যে আমরা খেয়ে থাকি, যেটা ময়দা বা আটা থেকে তৈরি করা হয়। এদের অনুজীবগুলো হচ্ছে কোথায়, স্যাকারোমাইসিস, সেরিমিসিস, যেটাকে আমরা ইস্ট বলে চিনি।
এটাই কাসুন্দি, অনেক বাড়িতে দেখবে সর্ষে বাটা এবং কাঁচা আম দিয়ে কাসুন্দি তৈরি করা হয়, সেখানে লিউকোনাস্টক ইউজ করা বা লিউকোনাস্টক ব্যাকটেরিয়া অণুজীব ব্যবহার মানে তোমার এই পদ্ধতিটাকে সাহায্য করে। ইডলি বিউলির ডাল এবং চাল থেকে তৈরি করা হয়, স্ট্রেপ্টোকক্কাস লিউকোনাস্টক এটা হেল্প করে। সয়া সস সয়াবিন এবং গম দিয়ে তৈরি করা হয়, এটা অ্যাসপারজিলাস ওরাইজি, ঠিক আছে, যেটা হচ্ছে ধান গাছে পাওয়া যায় অ্যাসপারজিলাস ওরাইজি, এরা সাহায্য করে। টোফু একটা জাপানি খাবার, যেটা হচ্ছে তঞ্চিত দুধ আর কি, তোমার সেখান থেকে তৈরি করা হয়, তোমার অ্যাসপারজিলাস মিউকর এই সমস্ত খাদ্য ব্যাকটেরিয়াগুলো বা অণুজীবগুলো এই খাদ্য তৈরিতে সাহায্য করে। তাহলে মোটামুটি দেখো খাদ্য তৈরিতে আমরা মোটামুটি একটা অণুজীবের ভূমিকা যে আছে সেই ভূমিকাগুলো আমরা দেখলাম, যেটা হচ্ছে খাদ্য সামগ্রী উৎপাদন। এছাড়াও দেখো খাদ্য সামগ্রী উৎপাদনের মধ্যে পনির তো তৈরি করা হয়, পনির কিভাবে তৈরি করা হয় সেই জায়গাটা তোমরা বইয়ে একটু দেখে নেবে, পনির উৎপাদন। আর আমি যেটা দেখাবো সেটা হচ্ছে তোমার রুটি, ব্রেড বা রুটি কি করে তৈরি করা হয়, সেই রুটি বা ব্রেড তোমার ব্রেড কিভাবে তৈরি করছে সেই জায়গাটাকে আমি মেনলি তোমাদের কাছে দেখাবো যে কিভাবে এটা তৈরি হচ্ছে। তো প্রথমেই দেখো যেটা আছে সেটা হচ্ছে ইস্ট, বেকারি ইন্ডাস্ট্রিতে খুব কাজে লাগে, ঠিক আছে। রুটি প্রস্তুতিতে যেটা পাউরুটি আমরা বলে থাকি, রুটি প্রস্তুতি সেখানে প্রথমেই যেটা কাজে লাগে সেটা হচ্ছে ময়দা লাগে, ঠিক আছে, ময়দা লাগে এবং ইস্ট লাগে। ময়দা ইস্ট মানে মুখ্য উপাদান হিসেবে আমি যেগুলো বলছি ময়দা এবং ইস্ট, যেটার নাম হচ্ছে স্যাকারোমাইসিস সেরিভিসি, স্যাকারোমাইসিস সেরিভিসি, যেটাকে ব্রেকার ইস্ট বলা হয়। বেকারিতে যে ইস্টগুলো ইউজ করা হয় সেটাকে বলা হচ্ছে বেকারস ইস্ট, ঠিক আছে। এই স্যাকারোমাইসিস সেরিভিসি প্রথমে কি করা হয় না, ময়দার তাল যেটা তৈরি করা হয়, ময়দাটাকে জল দিয়ে মেখে ময়দার একটা মন্ড তৈরি করা হয়, ময়দার একটা মন্ড তৈরি করা হলো, এই মন্ডটাকে বলা হয় ডো, আর এটাকে বলা হয় বেকারস ইস্ট। বেকারিতে ইউজ করা হয় বলে বেকারস ইস্ট বলে এটাকে, দাদা স্যাকারোমাইসিস সেরিভিসি। আর মন্ড যেটা তৈরি হলো সেটা হচ্ছে ডো, এবং ডো এর মধ্যে কি মেশানো হলো না, ডো এর মধ্যে ইস্ট মিশিয়ে দেওয়া হলো। তাহলে ডো এর মধ্যে যদি ইস্ট মিশিয়ে দাও সেটা কি করবে না, ডো এর মধ্যে ইস্ট মিশালে এখানে সন্ধান প্রক্রিয়া চলবে, পর্যায়ক্রমে মল্টোজ, গ্লুকোজ এবং ইথাইল অ্যালকোহল, কার্বন ডাই অক্সাইড। তাহলে প্রথমে কি হবে, প্রথমে তৈরি হলো মল্টোজ, তারপরে তৈরি হবে গ্লুকোজ, তারপরে তৈরি হবে তোমার ইথাইল অ্যালকোহল C2H5OH, ইথাইল অ্যালকোহল এবং কার্বন ডাই অক্সাইড। তাহলে কার্বন ডাই অক্সাইড বাইরে বেরিয়ে যাবে, ফলে কি হবে, ফুটো হয়ে যায় পাউরুটি। তাহলে কার্বন ডাই অক্সাইড নির্গত হওয়ার সময়, এবং এইটাকে বলা হয় লিভেন্ডো। তাহলে এই যে এটা ময়দার তালটা যে ছিল, ময়দার তালের মধ্যে এই ঘটনাটা ঘটার ফলে ময়দার যে তালটা ছিল, ময়দার তালের মধ্যে এরকম ফুটো হয়ে যায়, কারণ কার্বন ডাই অক্সাইড এটা পাস হয়ে বেরিয়ে চলে আসে এবং ইথাইল অ্যালকোহল এর মধ্যে সঞ্চিত হয়। ফলে এই যে ডোটা ছিল, এই ডোটা তোমার আস্তে আস্তে নরম হয়ে গেল বা স্পঞ্জের মতো হয়ে গেল, এটাকে বলা হয় লিভেন্ডো। লিভেন্ডো, এই লিভেন্ডো তৈরি হলো, সেখান থেকে আস্তে আস্তে পাউরুটি তৈরি করা হয়। তাহলে দেখো পাউরুটি তৈরির পদ্ধতিটা মোটামুটি জানলে, এইভাবে তোমরা এই পনির তৈরির পদ্ধতিটাও দেখবে, বইটিকে দেখে নেবে, জাস্ট একটু গল্পের মতো বিষয়, এগুলোকে দেখে নাও। এরপরে আমাদের তাহলে খাদ্য প্রস্তুতিতে হয়ে গেল। এবার আমরা আসবো কোথায় না, খাদ্য প্রস্তুতিতে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে সিঙ্গেল সেল প্রোটিন, ঠিক আছে। সিঙ্গেল সেল প্রোটিন যেটাকে বলা হয় সংক্ষেপে এসসিপি। মোস্ট ইম্পর্টেন্ট একটা শর্ট কোশ্চেন, হোয়াট ইজ এসসিপি? শর্ট কোশ্চেন, সেটা হচ্ছে এসসিপি, এর পুরো নাম হচ্ছে সিঙ্গেল সেল প্রোটিন। এই সিঙ্গেল সেল প্রোটিন তোমার কি করা হয় না, কিছু অণুজীব আছে বা কিছু এককোষী আণুবীক্ষণিক জীব, যেটা প্রোটিন সমৃদ্ধ হলে খাদ্য হিসেবে বা সাপ্লিমেন্টারি ফুড হিসেবে ব্যবহার করা হয়। তাহলে কিছু মাইক্রো অর্গানিজম বা কিছু ইউনিসেলুলার মাইক্রো অর্গানিজম বা মাইক্রোবস used as a protein rich supplementary food।
এদেরকে বলা হচ্ছে কল্ড অ্যাজ এসসিপি। তাহলে কিছু ইউনিসেলুলার মাইক্রো অর্গানিজম আছে যারা প্রোটিন সমৃদ্ধ খাদ্য হিসেবে ব্যবহৃত হয়, তাদের বলা হচ্ছে কি সিঙ্গেল সেল প্রোটিন। এবার এই সিঙ্গেল সেল প্রোটিনের মধ্যে কে কে আছে, তাহলে সিঙ্গেল সেল প্রোটিনের মধ্যে তুমি পাবে, দেখো সেটা হতে পারে শৈবাল, যদি শৈবাল হয় তাহলে এই শর্ট কোশ্চেন গুলো পড়ে, যদি অ্যালগি হয়, ওকে, তাহলে एग्जांपल গুলো দেখে রাখো। অ্যালগি হলে তার एग्जांपल হচ্ছে ক্লোরেল্লা, ওকে। আচ্ছা, যদি এটা ফাঞ্জি হয়, ফাঞ্জির ক্ষেত্রে যদি হয়, বা যদি এটা ছত্রাকের একটা উদাহরণ দিতে বলে, সেটা হচ্ছে স্যাকারোমাইসিস, দ্যাট ইজ দ্য ইস্ট, ওকে। ইস্ট ক্যান্ডিডা ফিউজেরিয়াম, তাহলে ইস্ট আমি ইস্টই লিখে দিলাম, ইস্ট ক্যান্ডিডা ফিউজেরিয়াম, এগুলো হচ্ছে তোমার কি ফাঞ্জির মধ্যে পড়ছে। শর্ট কোর্সের পরে আবারও বলছি, সায়ানোব্যাকটেরিয়া যদি ব্লু গ্রিন অ্যালগি বলা হয়, স্পাইরুলিনা, যদি সায়ানোব্যাকটেরিয়া বা ব্লু গ্রিন অ্যালগি যেটা বলা হচ্ছে বিজিএ, স্পাইরুলিনা, ওকে। তাহলে যদি ব্লু গ্রিন অ্যালগি एग्जांपल চাই, যদি ব্যাকটেরিয়া চাই, ঠিক আছে, ব্যাকটেরিয়ার মধ্যে অনেক আছে, তোমার রোটোব্যাক্টার, হ্যাঁ, মিথাইলোফাইলাস, ব্যাকটেরিয়া যদি বলে, তাহলে ব্যাকটেরিয়ার মধ্যে যদি বলে ব্যাকটেরিয়া মিথাইলোফাইলাস, রোটোব্যাক্টার এটসেট্রা, এগুলো সবই হচ্ছে কি তোমার এসসিপি एग्जांपल। এবং এসসিপির एग्जांपल গুলো মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষা প্রায় দেয় যে একটি সিঙ্গেল সেল প্রোটিন, একটি ছত্রাকের নাম লেখো যা এসসিপি হিসেবে ব্যবহৃত হয়, বা একটি শৈবালের নাম লেখো যেটা সিঙ্গেল সেল প্রোটিন এসসিপি হিসেবে ব্যবহৃত হয়। তাহলে এগুলো হচ্ছে খাদ্য উৎপাদনে অণুজীব। তাহলে এখানে চলে গেল এটা খাদ্য উৎপাদন। এবার চলে এসলো তোমরা শিল্প উৎপাদন। তাহলে শিল্প উৎপাদনে কোথায় কোথায় ব্যবহার করা হয় সেই জায়গাগুলো আমরা দেখবো। সেটা শিল্প উৎপাদনের মধ্যে বিভিন্ন ধরনের শিল্প আছে, হ্যাঁ, তো সেই জায়গাগুলো আমরা একটু ছোট ছোট করে দেখে নিই যে শিল্প উৎপাদনে কোথায় কোথায় ব্যবহার করা হচ্ছে। তাহলে প্রথমেই চলে আসো যেটা শিল্প উৎপাদনের মধ্যে ফার্স্ট অফ অল যেটা আছে সেটা হচ্ছে তোমার বিভিন্ন ধরনের শিল্প আছে। বিভিন্ন ধরনের শিল্পের মধ্যে কোন কোনগুলো ইউজ করা হয় বা কোন কোন জায়গাগুলো দেখা হয় সেই জায়গাগুলো একটু আমরা দেখে নিই। প্রথমেই যেটা আসবো সেটা হচ্ছে তোমার চর্মশিল্পে। তাহলে এগুলো দেখো ফ্লোচার্ট হয়েই চলে যাক, বা এগুলো তোমরা ছবি থেকেই দেখে নাও বিষয়গুলোকে। প্রথমেই চলে আসছি আমরা, যেটা আছে সেটা হচ্ছে তোমার চর্মশিল্পে কি এনজাইম না, বিভিন্ন চামড়া ট্যান করতে কাজে লাগে। তাহলে চামড়া ট্যান করার জন্য বিভিন্ন উৎসেচক আছে এবং বিভিন্ন জীবাণু আছে যাদেরকে ব্যবহার করা হয়। যেমন হচ্ছে দেখো প্রথমেই যেটা বলছে ট্যানিং করতে, ঠিক আছে, চামড়া, কোনো পশুর চামড়া বা কোনো জীবের চামড়া ট্যান করার ক্ষেত্রে বা চর্মজাত কোনো বস্তু তৈরি করার ক্ষেত্রে আমাদের চামড়াটাকে ট্যান করতে হয়। তাহলে ট্যানিং করার জন্য তোমাদের কি এনজাইম লাগে, সেটা হচ্ছে প্রোটিয়েজ, উৎসেচক লাগে। এবং যে জীবাণুগুলো এখানে সাহায্য করে সেগুলো হচ্ছে ব্যাসিলাস সাবটিলিস, ঠিক আছে। এছাড়াও বিভিন্ন ধরনের ফাঙ্গাস আছে, এরা হেল্প করে। পশুর দেহের যে চর্মের লোমগুলো থাকে সেই লোমগুলো মানে লেদার যখন তৈরি করা হয় বা যখন প্রসেসিং করা হয়, পশুর দেহের যে চর্মের লোমগুলোকে তোলার জন্য তোমার কেরাটিনেজ উৎসেচক ব্যবহার করা হচ্ছে। এবং এখানে যে জীবাণুটা কাজে লাগে সেটা হচ্ছে স্ট্রেপ্টোমাইসিস। তারপর হচ্ছে চামড়া ট্যান করার জন্য আরেকটা এনজাইম কাজে লাগে, সেটা হচ্ছে সিউডোমোনাসের একটা প্রজাতি, এনজাইমটা হচ্ছে লাইপেজ, এবং সেটা হচ্ছে তোমার বিভিন্ন ফাঙ্গাস বা সিউডোমোনাস এগুলো হেল্প করে থাকে, হ্যাঁ। তারপর হচ্ছে রক্তবাহের মধ্যে যদি রক্ত বিগলনে সাহায্য করতে হয় বা রক্ত যদি জমাট বেঁধে যায়, তাহলে সেই সমস্ত রক্তগুলোকে তোমার তরল করতে বা গলিয়ে দিতে সাহায্য করে হচ্ছে এনজাইম স্ট্রেপ্টোকাইনেস, এবং সেটা তৈরি করে কে না স্ট্রেপ্টোকক্কাস ব্যাকটেরিয়া। ব্যাস হয়ে গেল। তাহলে এগুলো গেল হচ্ছে কোথায়, তোমার চর্মশিল্পে। এরপরে তুমি চলে আসো কোথায়, এরপরে তুমি চলে আসো হচ্ছে মদ্য শিল্পে, যেটাকে ব্রিওয়ারি ইন্ডাস্ট্রি বলা হয় বা ব্রিওয়ারি। তাহলে ব্রিওয়ারি আমরা যখন খাদ্য তৈরিতে দেখেছিলাম তখন বেকারিতে যে ইস্টটা ব্যবহার করা হয় সেটাকে বলা হয় বেকারস ইস্ট, আর একইভাবে ব্রিওয়ারিতে যে ইস্টটা ব্যবহার করা হচ্ছে সেটাকে বলা হচ্ছে ব্রিওয়ার্স ইস্ট। তাহলে ব্রিওয়ার ইস্ট ব্যবহার করা হয় এখানে। এছাড়াও কি আছে না, বিভিন্ন উৎপাদিত বস্তুর মধ্যে মেনলি এখানে যেহেতু মদ্য শিল্প বা সুরা শিল্প, তাহলে এখানে অ্যালকোহল তৈরি করা হয়। তাহলে অ্যালকোহল, বিভিন্ন ধরনের অ্যালকোহল, যেমন হচ্ছে দেখো এখানে একটা চার্ট দেখতে পাচ্ছ তোমরা, উৎপাদিত বস্তুর নাম দেওয়া রয়েছে এবং ব্যাকটেরিয়ার নাম দেওয়া রয়েছে এবং তাদের ব্যবহার যেগুলো আছে সেগুলো দেখো বলে দেওয়া রয়েছে।
ব্যবহার এবং কোন কোন শিল্পে ব্যবহার করা হয় সেটাও দেখা করে দিয়েছে। তাহলে প্রথমেই যেটা আসছে, অ্যালকোহল তৈরির ক্ষেত্রে সার্সিনা যদি ব্যাকটেরিয়াটা তুমি ইউজ করো, সার্সিনা ভেন্ট্রিকিউলি, তাহলে সেখান থেকে কি তৈরি করা হয়, বিয়ার বা ওয়াইন তৈরি করা হয়। দেখো বিয়ার জাতীয় যে সুরাগুলো হয় বা ওয়াইন যেগুলো হয় সেগুলো ব্যবহার করা হচ্ছে। আর এছাড়াও তোমার রাম বা হুইস্কি জাতীয় যে সুরাগুলো আছে সেইগুলোর সাথে তোমার জাইমোমোনাস মেবিলিস থেকে তৈরি করা হয় বা মোবিলিস থেকে তৈরি করা হয়। আচ্ছা, অ্যালকোহল অ্যালকানাইন বিউটানল উৎপাদন করতে সেটা কাজে লাগে। কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে ক্লস্ট্রিডিয়াম ব্যবহার করা হয়। হ্যাঁ, তারপর হচ্ছে সাকি, এই যে মদ্যটা আছে এটা প্রস্তুত করতে ল্যাক্টোব্যাসিলাসের বিভিন্ন প্রজাতিগুলো ব্যবহার করা হচ্ছে। তাহলে মোটামুটি দেখো এটা চলে গেল কি তোমার ব্রিউয়ারি ইন্ডাস্ট্রি। হ্যাঁ, তারপরে চলে এসে তোমার কোথায় না 3 নম্বর যেটা হচ্ছে মেডিসিন প্রস্তুতিতে, কারণ অ্যান্টিবায়োটিক আমরা জানি যে অ্যান্টিবায়োটিক প্রস্তুতিতে আমাদের প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়। না এখানে দেখো তোমার যে অ্যান্টিবায়োটিক গুলো আছে সেই অ্যান্টিবায়োটিক গুলো তোমার প্রথম আবিষ্কার করেছিলেন আমরা সবাই জানি আলেকজান্ডার ফ্লেমিং, এবং সেটা পেনিসিলিন আবিষ্কার করেছিলেন। এবং অ্যান্টিবায়োটিক মেনলি দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে তোমার কি ন্যারো স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, মানে যেগুলো কেবলমাত্র একটা প্রজাতিকে ধ্বংস করে, তাদের ন্যারো ন্যারো মানে ছোট, যেমন স্ট্রেপ্টোমাইসিন, এরিথ্রোমাইসিন, এগুলো হচ্ছে ন্যারো স্পেকট্রাম। আর ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক আছে, যেসব অ্যান্টিবায়োটিক কি করে কয়েক প্রকার প্রজাতির জীবাণু ধ্বংস করে, তাদের বলা হচ্ছে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, যেমন হচ্ছে নিওমাইসিন, টেট্রাসাইক্লিন, এগুলো তোমরা বই থেকে একটু দেখে নিও। তারপরে চলে এসো স্টেরয়েড জাতীয় বিভিন্ন ওষুধ তৈরিতে ব্যবহার করা হয়। হ্যাঁ, এটা জাস্ট বই থেকে দেখে নিও, এটা আমি বলছি না। বিভিন্ন ভ্যাকসিন তৈরি করতে, যেমন ভ্যাকসিনের জায়গাটা বলে দিই একটু। বিভিন্ন ধরনের ভ্যাকসিন, যেমন আমরা জানি কলেরা রোগ, কলেরা রোগের জীবাণু কি না ভিব্রিও কলোনি, তাহলে ভিব্রিও কলোনি থেকে ভ্যাকসিন তৈরি করা হয় কলেরা রোগের। যক্ষা, আমরা জানি যক্ষা রোগের জীবাণুর নাম হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস, সেখান থেকে টিউবারকিউলোসিস রোগের ব্যাকটেরিয়াকে সাহায্য মানে কাজে লাগিয়ে তোমার ভ্যাকসিন তৈরি করা হচ্ছে। তারপর হচ্ছে প্লেগ, তোমার যেটা হচ্ছে তোমার ইয়ারসিনিয়া পেস্টিস ব্যাকটেরিয়া, সেখান থেকে তৈরি করা হয়। পার্টুসিস, যেটা হুপিং কাশি আমরা বলি, ঠিক আছে। তাহলে পার্টুসিস তোমার মৃত বর্ডেলা পার্টুসিস ব্যাকটেরিয়া থেকে করা হয়। হ্যাঁ, হিমোফিলাস মেনিনজাইটিস, ঠিক আছে, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা শুধু পলিস্যাকারাইড থেকে তৈরি করা হয়। তাহলে এই সমস্ত পদার্থগুলো গেল। এছাড়াও দেখো বিভিন্ন ভিটামিন তৈরি করতে কাজে লাগে, যেমন হচ্ছে রাইবোফ্লোভিন, ঠিক আছে। রাইবোফ্লোভিন ভিটামিন তৈরি করতে তোমার মাইক্রোব্যাকটেরিয়াম, ক্লস্ট্রিডিয়াম এগুলো কাজে লাগে। তারপর হচ্ছে সায়ানোকোবালামিন, যেটা ভিটামিন B12 আছে, সেটা হচ্ছে প্রোপায়োনি ব্যাকটেরিয়াম কাজে লাগে, সিডোমোনাস কাজে লাগে। ভিটামিন সি তৈরি করতে গ্লুকানোব্যাক্টর কাজে লাগে, হয়ে গেল। এছাড়াও আছে তোমার দেখো বিভিন্ন উৎসেচক তৈরির ক্ষেত্রেও কিন্তু কাজে লাগছে। হ্যাঁ, যেমন হচ্ছে তোমার দেখো উৎসেচকগুলোর মধ্যে প্রথমেই পাচ্ছ তুমি তো হচ্ছে অ্যামাইলেজ। অ্যামাইলেজ হচ্ছে অ্যাসপারজিলাস ওরাইজি নামক ছত্রাক থেকে তৈরি করা হয় বা ব্যাসিলাস সাবটিলিস থেকে তৈরি করা হয়, যেটা কি করে না যেটা স্টার্চকে ডেক্সট্রিন এবং মল্টোজে পরিণত করে, বা ডিটারজেন্ট এবং ওষুধ উৎপাদনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আচ্ছা, ইনভার্টেজ যে স্যাকারোমাইসিস সেরিবেসি, তো এটা হচ্ছে ইস্ট, যেটা কি করে সুক্রোজকে গ্লুকোজ এবং ফ্রুক্টোজে পরিণত করে, যেটা সিরাপ উৎপাদনে ব্যবহার করা হতে পারে। হ্যাঁ, তারপর হচ্ছে তোমার প্রোটিয়েজ কি করে ব্যাসিলাস সাবটিলিস এবং অ্যাসপারজিলাস ওরাইজি, এটা প্রোটিনকে পেপটাইড এবং অ্যামাইনো অ্যাসিডে ভেঙে দেয়। হ্যাঁ, চামড়া ট্যান করতে কাজে লাগে, টনিক তৈরি করতে কাজে লাগে। হ্যাঁ, এই সমস্ত জিনিসগুলো কাজে লাগছে। এছাড়াও আর সেভাবে ল্যাকটিক অ্যাসিড বা ভিনেগার তৈরি করতে বা তোমার দুধ থেকে দই তৈরি করতে এগুলো কাজে লাগছে। তাহলে এইগুলো মোটামুটি চলে গেল ইন্ডাস্ট্রিয়াল ইউজেস। তাহলে মোটামুটি দেখো ইন্ডাস্ট্রিয়াল ইউজেস আমরা পেলাম। এবার আমরা যে জায়গাটায় চলে আসবো, ইন্ডাস্ট্রিয়াল ইউজের মধ্যে দেখো বিভিন্ন শিল্প আমরা পেয়েছি, তারপরে আমরা পরের টপিকে আসছি। তাহলে ইন্ডাস্ট্রিয়াল ইউজের মধ্যে যেটা আমরা পেলাম সেই জায়গাটা হচ্ছে তোমার দেখো যেটা আছে সেটা হচ্ছে মৎস্যশিল্প হতে পারে। তারপর হচ্ছে তোমার চামড়া ট্যান করতে বা চর্মশিল্প হতে পারে। তারপর হচ্ছে তোমার ওষুধ শিল্প বা ওষুধ তৈরি করতে ব্যবহার করা হতে পারে। তাহলে এই সমস্ত জায়গাগুলো কিন্তু আমাদের দেখে নিতে হবে, বা এই জায়গাগুলো একটু দেখে নাও, কারণ চার্ট আমি তোমাদের দিয়ে দিয়েছি, কারণ তোমরা বোর্ডে দেখতে পেলে, তোমরা ভিডিও দেখতে পাচ্ছ এই যে ঘটনাগুলো এগুলো পরপর কিন্তু ঘটে যাচ্ছে। এবার দেখো আমরা চলে আসি কোথায়, আমরা চলে আসবো যেটা আমাদের পরের টপিক আছে, সেটা হচ্ছে সিওয়েজ ট্রিটমেন্ট বা নর্দমার জল বিশুদ্ধকরণ। তো নর্দমার জল বিশুদ্ধকরণ সেই জায়গাটায় আমরা আসবো, সেই জায়গাটা আমরা দেখে নেবো যে আমাদের কি আছে। চলো আমরা দেখে নিই নর্দমার জল বিশুদ্ধকরণ বা সিওয়েজ ট্রিটমেন্টে কি আছে।
দেখো সিওয়েজ ট্রিটমেন্ট বা নর্দমার জল কিভাবে পরিশুদ্ধ করা হচ্ছে সেই জায়গাটা আমরা দেখব। কারণ আমরা দেখে থাকি মিউনিসিপ্যালিটি বা শহরাঞ্চলে যে সমস্ত নর্দমাগুলো আছে, নর্দমার জলে বিভিন্ন বজ্রবস্তু বা বিভিন্ন ব্যাকটেরিয়া, সেটা উপকারী হতে পারে, ক্ষতিকারক হতে পারে, বিভিন্ন ব্যাকটেরিয়া মিশে থাকে। তো সেই জলটাকে যদি আমি পরিশুদ্ধ করতে চাই বা নর্দমার বা দূষিত জলকে যদি পরিশুদ্ধ করি, তাহলে পরিশুদ্ধ করার যে পদ্ধতি সেটাকে বলা হচ্ছে সিওয়েজ ট্রিটমেন্ট বা নর্দমা আর জল বিশুদ্ধকরণ। এবার এখান থেকে প্রশ্ন আসতে পারে হোয়াট ইজ সিওয়েজ। তাহলে প্রথম কোশ্চেন আমি এলাম, সেটা হচ্ছে সিওয়েজ, SEWAGE। তাহলে নর্দমার জলে মিশে থাকা বজ্রগুলোকে বলা হচ্ছে কি, বা নর্দমার জলে থাকা বজ্র পদার্থগুলোকে বলা হচ্ছে, বা বজ্র পদার্থ দূষিত পদার্থগুলোকে বলা হয় সিওয়েজ। নর্দমার জলে থাকা, নর্দমার জলে থাকা থাকা দূষিত পদার্থগুলিকে সিওয়েজ বলে। সিওয়েজ বলে। এখানে আরেকটা প্রবলেম, তাহলে নর্দমার জলে বিভিন্ন দূষিত পদার্থ মিশে থাকে। সেই দূষিত সেটা তেলের কণা হতে পারে, রোগের জীবাণু হতে পারে, বা কাদার কণা হতে পারে, মাটির কণা হতে পারে, বিভিন্ন কার্বন হতে পারে, বিভিন্ন পদার্থ, বড় বড় পলিথিন, ক্যারি ব্যাগ, বিভিন্ন জাতীয় জিনিস, কাপড়ের টুকরো, মরা গলা বা প্রাণীর দেহ, অনেক কিছু জিনিস মিশে থাকতে পারে। তো সেইটাকে বলা হচ্ছে নর্দমার জলে থাকা দূষিত পদার্থগুলিকে এক কথায় বলা হচ্ছে কি, সিওয়েজ। আরেকটা হচ্ছে স্লাজ। স্লাজ, SLUDGE, স্লাজ। তাহলে হোয়াট ইজ স্লাজ? তাহলে স্লাজ বলা হচ্ছে যে বাড়ির যে বিভিন্ন ব্যবহৃত জিনিসপত্রগুলো বা বাড়ির কাপড় কাচা, বাসন মাজা, এর ফলে যেসব বজ্রদ্রব্য মিশছে জলের মধ্যে, তাদের বলা হচ্ছে কি। তাহলে বাড়িতে আমরা কাপড় কাচি, তাহলে কাপড় কাচার ফলে বজ্রবস্তু, বা তোমার বাসন মাজা, তাহলে বাসন মাজার ফলে যে বজ্রবস্তু জলে গিয়ে মিশছে, বা সেই পদার্থগুলোকে বলা হচ্ছে কি, স্লাজ। তাহলে সিওয়েজ গেল এবং স্লাজ গেল। এবার এই জলটাকে যদি আমি করি, তোমার পরিশুদ্ধ করতে চাই, তাহলে আমি কি দেখবো না, নর্দমা জলে ক্ষতিকারক দিক কিছু থাকে না, নর্দমা জলে কিছু ক্ষতিকারক দিক থাকে, বা যে যে খারাপ গুণগুলো, নর্দমা জলের খারাপ গুণগুলো কি কি থাকে না, বিওডির মান খুব বেশি হয়। ঠিক আছে, তাহলে কি কি হয় না, বিওডি বেশি হয়। বিওডি এক নম্বর হচ্ছে বিওডি হাই বিওডি। কারণ আমরা জানি বিওডি মানে হচ্ছে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। তাহলে অক্সিজেনের যদি জলের চাহিদা বেশি থাকে, তাহলে জলটা কি হচ্ছে, দূষিত হয়েছে। আর বিওডি যত বেশি হবে জল তত দূষিত, আর বিওডি যত কম হবে জল তত কি হচ্ছে, জল তত পরিষ্কার বা পরিশুদ্ধ থাকে। আর কি হয়, ডিজলভ অক্সিজেন যেটা, সেটার পরিমাণ কম থাকে, DO, ডিজলভ অক্সিজেন কি, লো। তাহলে ডিজলভ অক্সিজেন কি থাকবে না, জলে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ খুব কমে যাবে। আর কি হবে, জলে দ্রবীভূত CO2 বেশি হবে। তাহলে CO2 ডিজলভ অক্সিজেন, তাহলে ডিজলভ কার্বন ডাই অক্সাইড। 3 নম্বর হচ্ছে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কি, কার্বন ডাই অক্সাইড হাই হবে। কার্বন ডাই অক্সাইডে অক্সিজেন কম মানে কি, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেশি, কারণ শ্বসন বেশি হয়ে গেছে। আচ্ছা, H2S এর পরিমাণ বেশি থাকবে, জীবাণু বেশি থাকবে। তাহলে H2S, হাইড্রোজেন সালফাইড, H2S হাই। আর কি থাকবে, মাইক্রোবস থাকবে, তাই তো। 5 নম্বর হচ্ছে মাইক্রোবস থাকবে, তাই তো, মাইক্রোবস হাই। তাহলে মাইক্রোবসের পরিমাণ বেড়ে যাবে। তাহলে এই সমস্ত জিনিসগুলো থাকলে আমরা বলবো কি, নর্দমার জল তোমার দূষিত, বা নর্দমার জলের গুণগত মান কি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তাহলে এই সমস্ত পদার্থগুলো যদি থাকে, এটা হচ্ছে নর্দমার জলের মধ্যে থাকে। এবার হচ্ছে নর্দমার জলে থাকে কি কি, কম্পোনেন্ট কি কি, বা নর্দমার জলে কোন কোন উপাদান থাকে। তাহলে কম্পোনেন্ট অফ সিওয়েজ, কম্পোনেন্টস। তাহলে সিওয়েজের কম্পোনেন্টস কি থাকে, তাহলে সিওয়েজের মধ্যে থাকে কি না, যদি আমরা দেখি জল থাকে 99.1% জল থাকে। তাহলে এক নম্বর কম্পোনেন্ট হচ্ছে জল, H2O, কত থাকে, 99.1%। তাহলে প্রথমত গেল একদম প্রায় 99 ভাগই থাকে হচ্ছে জল। এছাড়া কিছু কঠিন পদার্থ থাকে, তাহলে কত পার্সেন্ট হবে, তাহলে কঠিন পদার্থের মধ্যে তোমার যেগুলো থাকছে সেগুলো হচ্ছে তোমার 0.9% কঠিন পদার্থ থাকে। এছাড়া বালি, কাদা, মল মূত্র, হ্যাঁ, সোডিয়াম ফসফেট, অজৈব যৌগ, অণুজীব ইত্যাদি ইত্যাদি মিলে থাকে হচ্ছে তোমার কত না, থাকে হচ্ছে 0.1%, এই সরি 0.9%। তাহলে বাকি পড়ে রইল কত, 0.9%। তাহলে 0.9% কি থাকে, সেটা হতে পারে বালি, হতে পারে কাদা, হতে পারে বিভিন্ন ধরনের অজৈব পদার্থ, হতে পারে বিভিন্ন ধরনের জৈব উপাদান, হতে পারে ব্যাকটেরিয়া, অণুজীব, সব কিছু মিলে। তাহলে বাকি সব কিছু থাকবে, বাকি অল বলে দিলাম সব। তাহলে বাকি সব কিছু থাকবে হচ্ছে তোমার কি না, সেটা হচ্ছে কঠিন উপাদান বা কঠিন বস্তুগুলো থাকে। আর বাকি 99% প্রায় 99.1% সেটা থাকবে হচ্ছে জলীয় অংশ। ব্যাস, তাহলে এগুলো হয়ে গেল কি কম্পোনেন্ট। এবার আমরা চলে আসি সিওয়েজ ট্রিটমেন্ট কিভাবে করা হচ্ছে। সিওয়েজ ট্রিটমেন্ট করতে গেলে আমরা কি করে করব না, সিওয়েজ ট্রিটমেন্ট করার জন্য সিওয়েজ, SEWAGE, সিওয়েজ
ট্রিটমেন্ট, যেটা পরিষ্কার কি করে করব, তাহলে পরিষ্কার করার জন্য বিভিন্ন ট্যাঙ্ক ইউজ করা হয়। তাহলে পরিষ্কার করার জন্য আচ্ছা ট্যাঙ্ক ইউজ করার আগে সিউজ ট্রিটমেন্টের দুটো পদ্ধতি আছে, একটা বলে দিই, একটা হচ্ছে মেকানিক্যাল প্রসেস আর একটা হচ্ছে কেমিক্যাল প্রসেস। মেকানিক্যাল প্রসেসে প্রথমে আগে কেমিক্যাল প্রসেসটা বলি। তাহলে এক নম্বর হচ্ছে কেমিক্যাল প্রসেস বা রাসায়নিক পদ্ধতি, কেমিক্যাল প্রসেস। তাহলে এই রাসায়নিক পদ্ধতি কি হয়, বিভিন্ন কেমিক্যালস মেশানো হয় বা বিভিন্ন রাসায়নিক পদার্থ দেওয়া হয়, যার মধ্যে দিয়ে কি করা হয়, তোমার এগুলোকে দুর্গন্ধ বা নর্দমার জলে জীবাণুমুক্ত করা হয়। এবং এদের মধ্যে বিভিন্ন রাসায়নিক দ্রব্য থাকে, যেমন হচ্ছে তোমার তুমি নাইট্রোজেন অক্সাইড দিতে পারো, হ্যাঁ, তা কার্বন ডাই অক্সাইড দিতে পারো, সালফেট দিতে পারো, এই সমস্ত পদার্থগুলো ব্যবহার করে তুমি করতে পারো। তাহলে তুমি কি দিতে পারো, নাইট্রোজেনের অক্সাইড গুলো দিতে পারো, নাইট্রোজেন অক্সাইড, কার্বন ডাই অক্সাইড, সালফেট, নাইট্রোজেন অক্সাইড, কার্বন ডাই অক্সাইড, সালফেট। এছাড়াও তুমি ক্লোরিন দিতে পারো, ক্লোরিন, হ্যাঁ, ব্লিচিং, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার হ্যালোজেন ট্যাবলেট দিয়ে এগুলো কি করা হয়, দুর্গন্ধ এবং তাদের মধ্যে যে মাইক্রো অর্গানিজম যেগুলো থাকে সেগুলোকে দূরীভূত করা যেতে পারে। তাহলে এইগুলো গেল হচ্ছে কি তোমার কেমিক্যাল প্রসেস। আর একটা যেটা প্রসেস আছে সেটা হচ্ছে মেকানিক্যাল প্রসেস, ঠিক আছে, বা যান্ত্রিক পদ্ধতি। তাহলে মেকানিক্যাল প্রসেস কি করা হয় না, মেকানিক্যাল প্রসেসে যেটা করা হবে সেটা হচ্ছে, তুমি 2 নম্বর প্রসেস চলে এসো। 2 নম্বর প্রসেস হচ্ছে মেকানিক্যাল প্রসেস। এই মেকানিক্যাল প্রসেসে যেটা করা হয় মেনলি, সেখানে দেখা হয় যেটা, সেখানে হচ্ছে 4 ধরনের ট্যাঙ্ক ইউজ করা হয়। একটা হচ্ছে ফিল্ট্রেশন করা হয়, তারপরে স্কিমিং করা হয়, বা তোমার যদি আমরা দেখি, সরি, ট্যাঙ্কগুলো আমি পরে আসছি, আগে প্রসেসটা বলে দিই মানে কিভাবে করা হয়। প্রথমে ফিল্ট্রেশন, তারপরে স্কিমিং, তারপরে প্রেসিপিটেশন। তাহলে এক নম্বর হচ্ছে কি ফিল্ট্রেশন, পরিশুদ্ধ করা হবে, ফিল্ট্রেশন। 2 নম্বর হচ্ছে তোমার যেটা করা হচ্ছে স্কিমিং, মানে নাড়ানো হয় আর কি, স্কিমিং, SKIMMING, স্কিমিং। আর 3 নম্বর হচ্ছে প্রেসিপিটেশন, অদক্ষেপ, প্রেসিপিটেশন। তাহলে প্রথমে কি করা হবে, প্রথমে হচ্ছে ফিল্টার করা হবে। 2 নম্বর হচ্ছে কি ফিল্টার করার পর ছোট ছোট কণাগুলোকে আলাদা করার জন্য স্কিমিং বা নাড়িয়ে নেওয়া আর কি, ঝাঁকিয়ে নেওয়া। আর লাস্ট হচ্ছে অদক্ষেপ তৈরি করা, প্রেসিপিটেশন। তাহলে এটা হচ্ছে মেকানিক্যাল প্রসেস। এই মেকানিক্যাল প্রসেসটাই আমরা করব। এখানে কিভাবে করা হচ্ছে জাস্ট আমি একটা ওভারঅল একটা আইডিয়া তোমাদের দেব, যে কিভাবে করা হয় বা কিভাবে করা হচ্ছে সেই জায়গাটা। তো প্রথমেই চলে এসো যে মেকানিক্যাল প্রসেসে প্রথমে ফিল্ট্রেশন করব, মানে বড় বড় কণাগুলোকে আলাদা করব, দেন তারপরে ছোট কণাগুলোকে আলাদা করব। এইভাবে কিভাবে করা হচ্ছে বা যেটা সর্বজনগ্রাহ্য বা সর্বজন স্বীকৃত যে পদ্ধতি আছে, সেই সর্বজন স্বীকৃত পদ্ধতিটাই আমরা একটু দেখে নেব যে কিভাবে হচ্ছে বা কিভাবে করা হচ্ছে। তো চলো আমরা প্রথমেই দেখি যে এরকম একটা প্রসেস আছে, যেটাকে তোমার সিউয়েজ ট্রিটমেন্টের একটা সহজ পদ্ধতি আবিষ্কার করেছিলেন কে না, ইমহফ এট অল। ইমহফ এট অল in the year of 1956, most probably 1956, ঠিক আছে, in the year of 1956। এখানে একটা সিউয়েজ ট্রিটমেন্টের জন্য একটা সহজ বা এটা যে সিম্পলেস্ট মেথড অফ সিউয়েজ ট্রিটমেন্ট। এখানে সিউয়েজ ট্রিটমেন্টে কি করা হয় না, এই মেথডে এখানে যেটা করা হচ্ছে, প্রথমে একটা কি তোমার সিউয়েজ ওয়াটারটাকে 4টে ট্যাঙ্কের মধ্য দিয়ে পাস করানো হয়। প্রথমে সিউয়েজ ওয়াটার বা সিউয়েজ যেটা ছিল আর কি, তোমার পরপর যদি স্টেপ বাই স্টেপ দেখে যাও, প্রথম হচ্ছে সিউয়েজ ওয়াটার, মানে নোংরা আবর্জনা সহ সিউয়েজ ওয়াটার, সেটাকে কি করা হলো, সেটাকে প্রথমত একটা ট্যাঙ্কে ট্রান্সফার করা হচ্ছে। ঠিক আছে, সিউয়েজ ওয়াটারটাকে একটা ট্যাঙ্কে ট্রান্সফার করা হচ্ছে। প্রথম যে ট্যাঙ্ক সেটাকে বলা হচ্ছে তোমার কি ডেট্রিটাস ট্যাঙ্ক। তাহলে প্রথম যে ট্যাঙ্কটা সেটা হচ্ছে ডেট্রিটাস ট্যাঙ্ক। এই ডেট্রিটাস ট্যাঙ্কে কনভার্ট করা হলো। ডেট্রিটাস ট্যাঙ্কে কি ঘটনা ঘটে না, জলটাকে
মানে সিওয়েজের মধ্যে কি আছে, সিওয়েজের মধ্যে তোমার বিভিন্ন নোংরা আবর্জনা, হ্যাঁ, সব কিছুই রয়েছে। তাহলে সেই নোংরা আবর্জনা, সেটা প্লাস্টিকের টুকরো, পলিথিনের টুকরো, যাই হোক না কেন, সেইগুলোকে কি করা হলো, সিওয়েজ ওয়াটারটাকে প্রথমে ডেট্রিজাস ট্যাঙ্কে রেখে দেওয়া হলো। এবং এই ডেট্রিজাস ট্যাঙ্কটা মেনলি কি হয়, আর ডেট্রিজাস ট্যাঙ্কে মেনলি যেটা হয় সেটা হচ্ছে তোমার এখানে তোমার যে নর্দমা জলটা আছে তার মধ্যে বিভিন্ন কঠিন পদার্থ বা ভাসমান ক্ষুদ্র ক্ষুদ্র কণা সব কিছুকে একসাথে রেখে দেওয়া হয় ডেট্রিজাস ট্যাঙ্কে। তাহলে রেখে দিলে কি হবে, ভারী যে কণাগুলো আছে, তাহলে ভারী কণাগুলো যেগুলো বড় বড় কণা আছে, ভারী ভারী বা বড় বড় যে কণাগুলো আছে সেগুলো অভিকর্ষের টানে কি হবে, তাহলে ছোট কণা বড় কণা সব মিশে আছে, তো তাহলে ভারী কণাগুলো অভিকর্ষের টানে নিচের দিকে নেমে আসবে। ফলে কি হবে, পাত্রের যে যদি এটা পাত্র হয় তাহলে পাত্রের মধ্যে নিচের দিকে কি হলো, নিচের দিকে ভারী কণাগুলো এসে থিতিয়ে পড়লো, তাহলে উপরের দিকে ছোট কণা বা অনেকটা জলটা কিন্তু কি হলো, পরিশুদ্ধ হলো। তার এখানে যদি পলিথিন বা কোনো কাদার টুকরো বা কাদার কণা এগুলো থাকে, এগুলো সব কি হবে, নিচের দিকে নেমে চলে আসবে। তাহলে নিচের দিকে নেমে এসে এখানে জমা হয়ে গেল, তার এখানে একটা অদক্ষেপ তৈরি করলো। এবার এখানে কি করা হলো, উপরের দিকে জলটা তুলনামূলকভাবে বেশি পরিশুদ্ধ হয়ে গেল, সেই জলটাকে উপরে কোনো একটা পাইপ দিয়ে, মানে নিচের অংশটাকে না নাড়িয়ে কোনো একটা পাইপের সাহায্যে সেই জলটাকে ট্রান্সফার করা হচ্ছে। কোথায় না, সেই জলটাকে ট্রান্সফার করা হচ্ছে 2 নম্বর ট্যাঙ্কে, যেটাকে বলা হচ্ছে স্কিমিং ট্যাঙ্ক। স্কিমিং ট্যাঙ্ক, স্কিমিং, SKIMMING, কি স্কিমিং ট্যাঙ্কে ট্রান্সফার করে দেওয়া হবে। এবার স্কিমিং ট্যাঙ্কে কি করা হয় না, স্কিমিং ট্যাঙ্কে গিয়ে মানে পরিশুদ্ধ জলটা স্কিমিং ট্যাঙ্কে দিয়ে একটা ভাইব্রেটরের উপর বসিয়ে দেওয়া হয়। এটা হচ্ছে ভাইব্রেটর, ভাইব্রেটরের উপর বসিয়ে দেওয়া হয়। ফলে কি হবে, ভাইব্রেটরটা কাঁপতে থাকবে এবং স্কিমিং ট্যাঙ্কটা আস্তে আস্তে কি হবে, আস্তে আস্তে নড়তে থাকবে। তাহলে স্কিমিং ট্যাঙ্কটা আস্তে আস্তে মুভ করছে, তাহলে এদিকে মুভ করছে, এদিকে মুভ করছে, তাহলে নড়তে থাকছে। নড়তে থাকার ফলে যে সূক্ষ্ম কণাগুলো ছিল সেগুলো আস্তে আস্তে ভাসতে 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 চলে যাবে, জলের উপরের দিকে চলে যাবে। তাহলে সরল তাহলে কণাগুলো এখানে আমি পাচ্ছি না, ছোট ছোট কণা বা তেল বা যেগুলো আছে সেগুলো উপরের দিকে ভেসে চলে গেল। এবং তাহলে নিচের দিকে এরপর কি হবে, কিছুক্ষণ পর এখান থেকে নলের সাহায্যে উপরের দিক থেকে না নাড়িয়ে জলটাকে আবার কোথায় ট্রান্সফার করা হচ্ছে, আবার হচ্ছে পরবর্তী ট্যাঙ্কে ট্রান্সফার করে দেওয়া হচ্ছে। তাহলে পরবর্তী ট্যাঙ্কটা যেটা আছে সেই ট্যাঙ্কটাকে নাম হচ্ছে তোমার কি না, সেই ট্যাঙ্কটার নাম হচ্ছে সেডিমেন্টেশন ট্যাঙ্ক। কারণ এখানে অদক্ষেপ তৈরি হবে। এখানে হচ্ছে সেডিমেন্টেশন ট্যাঙ্ক, সেডিমেন্টেশন ট্যাঙ্ক। এই সেডিমেন্টেশন ট্যাঙ্কে ট্রান্সফার করে দেওয়া হলো। সেখানে কি হবে না, সেডিমেন্টেশন ট্যাঙ্কে গিয়ে তোমার এখানে তোমার যে ট্যাঙ্কে নিয়ে যাওয়া হলো তখন ফ্লো কমিয়ে দেওয়া হয়, জলের ফ্লো, এবং কঠিনগুলো অদক্ষিপ্ত হয়। ঠিক আছে, এবং প্রায় এখানে বিওডি হ্রাস পাচ্ছে, বিওডিটাও কমছে, এবং কঠিন প্রায় 90% কঠিন কণা অদক্ষেপ হয়ে গেল। তাহলে সেডিমেন্টেশন মানে অদক্ষেপণ। তাহলে এখানে কি হলো, অদক্ষিপ্ত হলো যেগুলো পড়েছিল বাকিটা। তাহলে বাকি এবার উপরে জলটাকে কোথায় পাঠানো হচ্ছে, উপরের জলটাকে পাঠানো হচ্ছে তোমার অক্সিডেশন ট্যাঙ্কে। অক্সিডেশন ট্যাঙ্ক, এখানে জারণ ঘটানো হয়, অক্সিডেশন ট্যাঙ্ক। মানে এখানে বিভিন্ন জৈবিক উপাদান বা বিভিন্ন ব্যাকটেরিয়া বা অণুজীব দেওয়া রয়েছে, সেই অক্সিডেশন ট্যাঙ্কে সেখানে বিভিন্ন শৈবাল থাকে, অক্সিডেশন ট্যাঙ্কে পাঠানো হয়। সেখানে কি হলো, জলটা অক্সিডাইজড হলো, জানিত হলো, এবং সেখান থেকে কি হচ্ছে, পরিশুদ্ধ জলটাকে অক্সিডেশন ট্যাঙ্কের মধ্যে কি পেলাম আমরা, পরিশুদ্ধ জল, তাই তো, ফিল্ট্রেটেড ওয়াটার, ফিল্ট্রেটেড ওয়াটার। এটাকে বিভিন্ন ক্ষেত্রে, সেটা কৃষি ক্ষেত্রে হতে পারে, শিল্প ক্ষেত্রে হতে পারে, চাষের জমিতে হতে পারে, বাগানে হতে পারে। তাহলে বিভিন্ন জায়গায় কি করা হলো, এই জলটাকে ছড়িয়ে দেওয়া হলো বা জলটাকে পাঠিয়ে দেওয়া হলো। তাহলে দেখো সিউয়েজ ওয়াটারটাকে 4টে ট্যাঙ্কের মধ্য দিয়ে তোমার ট্রান্সফার করে দেওয়া হচ্ছে। একটা হচ্ছে যেটা দুটো পেলাম সেটা হচ্ছে আমার সেডিমেন্টেশন, প্রথমে হচ্ছে তোমার ডেট্রিটাস ট্যাঙ্ক, তারপরে যেটা পেলাম সেটা হচ্ছে সেডিমেন্টেশন ট্যাঙ্ক, তারপরে যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে তোমার ডেট্রিটাস ট্যাঙ্কের পর স্কিমিং ট্যাঙ্ক। স্কিমিং ট্যাঙ্ক থেকে আমরা পাঠাচ্ছি কোথায়, স্কিমিং ট্যাঙ্ক থেকে আমরা পাঠাচ্ছি তাকে, সেটা হচ্ছে তোমার সেডিমেন্টেশন বা অদক্ষেপণ ট্যাঙ্কে। অদক্ষেপণ ট্যাঙ্ক থেকে সেটা পাঠাচ্ছি কোথায়, অক্সিডাইজড ট্যাঙ্ক। তাহলে অক্সিডাইজড ট্যাঙ্কে পাঠিয়ে দেওয়া হলো, দিয়ে পুরো প্রসিডিউরটা কমপ্লিট করা হলো। এটাকে বলা হচ্ছে কি, সিউয়েজ ওয়াটার ট্রিটমেন্ট। ব্যাস হয়ে গেল। এবার আমরা কোথায় চলে আসি, আমাদের এই জায়গাটা কমপ্লিট। এরপর আমরা আসবো হচ্ছে কোথায়, বায়োগ্যাস প্রোডাকশন, তাই তো, বা এনার্জি জেনারেশন, শক্তি উৎপাদনে বা বায়োগ্যাস উৎপাদনে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া কাজ করে, বিভিন্ন ধরনের অণুজীবকে আমাদের সাহায্যে নিতে হয়। তাহলে সেইভাবে আমরা কোথায় কিভাবে করছি, বায়োগ্যাস উৎপাদন কিভাবে হচ্ছে সেইগুলো আমরা একটু দেখে নিই। না, প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে তোমার কি, বায়োগ্যাসের যে উপাদানগুলো থাকে, বায়োগ্যাসের উপাদানগুলোর মধ্যে যেটা আছে সেটা দেখো, প্রথমেই হচ্ছে বায়োগ্যাস, মানে আমরা জানি যেটা মিথেন হচ্ছে প্রধান। বায়ো মানে হচ্ছে জীব, যেটা পানির বিভিন্ন প্রাণীর মল বা বিভিন্ন প্রাণীর অবশিষ্টাংশ, বর্জ্য বিভিন্ন থেকে তৈরি করা হয়, সেটা হচ্ছে বায়োগ্যাস।
এবং বায়োগ্যাস যে তৈরি করার পদ্ধতি সেটাকে বলা হচ্ছে বায়োগ্যাস টেকনোলজি। তাহলে বায়োগ্যাস টেকনোলজি, বায়োগ্যাসের উপাদান কি কি আছে দেখো, মিথেন। মিথেন থাকে কত পার্সেন্ট? মিথেন সবথেকে বেশি থাকে। মিথেন হচ্ছে একটা দাহ্য গ্যাস, 50 থেকে 70%। কার্বন ডাই অক্সাইড থেকে 30 থেকে 40%। এছাড়াও সামান্য পরিমাণে নাইট্রোজেন, হাইড্রোজেন সালফাইড, হাইড্রোজেন, এছাড়া দূষিত পদার্থ প্রায় 50% মিথেন গ্যাস রূপান্তরিত হয়ে যাচ্ছে। এছাড়াও তোমার সাইলক্সেন, জলীয় বাষ্প এগুলো থাকতে পারে, কার্বন মনোক্সাইড থাকতে পারে, তাই তো। এছাড়াও দেখো যে ব্যাকটেরিয়াগুলো কাজ করে তাহলে এগুলো হলো উপাদান, বায়োগ্যাসের উপাদান। এবং যে ব্যাকটেরিয়াগুলো এগুলো কাজ করে সেগুলোকে বলা হচ্ছে বিভিন্ন ব্যাকটেরিয়া আছে, যেমন হচ্ছে হাইড্রোলাইটিক ব্যাকটেরিয়া। এটা কি করবে? সেগুলো যেমন প্রোটিনকে ভেঙে কিসে রূপান্তরিত করবে? হাইড্রোজেনে রূপান্তরিত করে, কার্বন ডাই অক্সাইডে রূপান্তরিত করে। এদের উদাহরণ দেখে দাও, ব্যাসিলাস ক্লস্ট্রিডিয়াম, এসিডিয়া কোলাই, হ্যাঁ, তারপর হচ্ছে রুমিনোকোকাস, এই সমস্ত ব্যাকটেরিয়া। অ্যাসিডোজেনিক ব্যাকটেরিয়া যারা কি করবে? অ্যাসিডে রূপান্তরিত করবে, ঠিক আছে। অ্যাসিডে যারা পরিণত করে যেমন হচ্ছে তোমার দেখো ডেসালফো ভিব্রিও, ডিসালফো ভিব্রিও, তারপর হচ্ছে তোমার সেন্ট্রোপোমোনাস, এই সমস্ত ব্যাকটেরিয়া। মিথানোজেনিক ব্যাকটেরিয়া যারা মিথেনে রূপান্তরিত করে, ঠিক আছে, যেমন হচ্ছে মিথানো ব্যাকটেরিয়াম। এই সমস্ত ব্যাকটেরিয়াগুলো হচ্ছে তোমার কি? মিথানো ব্যাকটেরিয়া উদাহরণ বা বায়োগ্যাস প্রোডাকশনকারী ব্যাকটেরিয়ার উদাহরণ। এবার আমরা যদি একদম চলে আসি যে বায়োগ্যাস উৎপাদনের যে প্রক্রিয়াটা, দেখো একটা ফ্লো চার্ট করা রয়েছে বা চেন ওয়াইজ একটা বিষয় দেখানো হয়েছে বায়োগ্যাস কিভাবে তৈরি করা হচ্ছে। বায়োগ্যাস তৈরির যে প্রক্রিয়াটা, সেটাতে জটিল বর্জ্যবস্তু যেগুলো ছিল সেগুলো বিভিন্ন বিয়োজক বা ব্যাকটেরিয়া দ্বারা ভেঙে প্রথমে সরল শর্করা, প্রোটিন, লিপিডে রূপান্তরিত হচ্ছে। তারপরে যারা ফার্মেন্টেড ব্যাকটেরিয়া আছে, সন্ধানকারী ব্যাকটেরিয়া, তারা সরল জৈব যৌগ এবং কার্বন ডাই অক্সাইড রূপান্তর করে। তারপরে অ্যাসিড উৎপাদনকারী ব্যাকটেরিয়াগুলো কি করে? এগুলো বিভিন্ন জৈব অ্যাসিড, কার্বন ডাই অক্সাইড বা তোমার এতে রূপান্তরিত করলো, যেটাকে তোমার CH3COOH তোমার অ্যাসিড রূপান্তর করছে। মিথানোজেনিক ব্যাকটেরিয়া এগুলোকে আবার মিথেনে কনভার্ট করছে। এই হচ্ছে পুরো প্রসেসটা। এবার আমরা যদি চলে আসি যে বায়োগ্যাস ব্যবহারের সুবিধা কি, না বায়োগ্যাস হচ্ছে পরিবেশের ক্ষতি কম করে, ঠিক আছে। তারপর হচ্ছে এগুলো থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয় বিভিন্ন বাইরের কান্ট্রি বা ফরেন কান্ট্রিগুলোতে ইউজ করা হচ্ছে প্রচুর পরিমাণে। তারপর হচ্ছে তোমার কি অবায়বীয় বা পচনের মাধ্যমে যে বর্জ্য বস্তুগুলো হয় সেই বর্জ্য বস্তুগুলো তোমার নষ্ট করার জন্য যে দূষক যে বেরোতে বাতাসে সেগুলো কিন্তু বাতাসে আর মিশছে না। তাহলে এইগুলো দেওয়া হয়ে গেল তোমার উদাহরণ বা সুবিধা। এবার আমরা যে টপিকটায় চলে আসবো সেটা হচ্ছে বায়ো কন্ট্রোল এজেন্ট বা জৈব নিয়ন্ত্রক প্রতিনিধি। তাহলে জৈব নিয়ন্ত্রক প্রতিনিধি যেগুলো আছে সেগুলো একটু জাস্ট দেখে নাও। আর বায়ো ফার্টিলাইজার বা জিপসার এটা আমরা দেখে দিলে আমাদের জায়গাটা টোটালি কমপ্লিট হয়ে যাবে এবং আমাদের চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। তো আমরা ছোট ছোট বিষয়গুলো একটু দেখে নিই যেগুলো আমরা অলরেডি আগে পড়ে এসেছি। তাহলে আমরা প্রথমেই চলে আসছি কোথায়, না জৈব নিয়ন্ত্রণকারী প্রতিনিধি বা বায়ো কন্ট্রোল এজেন্ট। দেখো জৈবিক নিয়ন্ত্রণ যেটা বলা হচ্ছে, জৈবিক কথাটার অর্থ হচ্ছে জীব, বায়ো শব্দের অর্থ জীব, কন্ট্রোল বা প্রতিরোধ করা। তাহলে জীবের দ্বারা জীবকে ধ্বংস করার যে পদ্ধতি, তাহলে কোনো একটা জীবকে ধ্বংস করার জন্য যদি তার প্রাকৃতিক শত্রুকে কাজে লাগানো যায় তখন সেটাকে বলা হচ্ছে কি বায়ো কন্ট্রোল বা জৈবিক নিয়ন্ত্রণ। তাহলে যেমন কয়েকটা যদি উদাহরণ দিই, এগুলো তোমরা বই থেকে দেখবে, এগুলো আমি বেশি ডিটেলসে যাবো না। যেটা হচ্ছে বায়ো কন্ট্রোল, যেটা বলা হচ্ছে যে ধরো কোনো একটা জীবকে আমি ধ্বংস করবো। লেবু গাছে যেমন এক ধরনের পোকা হয়, যেটা সবুজ রঙের একটা পোকা হয়, সেই পোকাটাকে যদি ধ্বংস করতে হয় বা মারতে হয় তাহলে আমাকে কি দিতে হবে, না ওই লেবু ক্ষেত্রে বা লেবু ক্ষেত যেখানে আছে বা যেখানে চাষ করা হচ্ছে সেই জায়গায় বিভিন্ন ধরনের কীটনাশক আমাকে ইউজ করতে হবে বা পতঙ্গনাশক বা লার্ভানাশক যা আছে তো সেগুলো ইউজ করতে হবে। তাহলে ফলে কি হচ্ছে, সেটা দূষণ ঘটানোর একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে। কিন্তু যদি আমি এমন ব্যবস্থা করতে পারতাম যে ওই জীবটাকে ধ্বংস করার জন্য ওর কোনো শত্রুকে কাছে লাগাই, তাহলে কি হবে, আমার সাপও মরবে অথচ লাঠিও ভাঙবে না। তাহলে আমার পতঙ্গ লার্ভাটাও নষ্ট হলো বা ক্ষতিকর প্রভাব থেকে আমি বেঁচে গেলাম, আর তার সঙ্গে সঙ্গে আমার যে ক্ষতি, যেটা দূষণ, যেটা পলিউশন হচ্ছিল সেটাও হলো না। তাহলে এখান থেকে আমি কি করতে পারি, বায়ো কন্ট্রোল এজেন্টগুলোকে ইউজ করতে পারি। তখন সেখানে কি করা হয় না, লেবু গাছের যে পোকাগুলোকে খাওয়ার জন্য তার প্রাকৃতিক শত্রু যেটা আছে সেটা হচ্ছে একটা ছোটো ছোটো পাখি থাকে যেটা হচ্ছে লেডি বার্ড বেটল। তাহলে লেডি বার্ড বেটল যদি ছেড়ে দেওয়া হয় তাহলে কি হতে পারে, সহজেই এটা দূরীভূত হতে পারে বা সহজে তাহলে কি হলো, তোমার পতঙ্গ লার্ভা দূরীভূত হলো আর কোনো ক্ষতিও করলো না। তাহলে এটা হচ্ছে কি তোমার বায়ো কন্ট্রোল এজেন্ট। এছাড়াও আরও বায়ো কন্ট্রোল এজেন্ট আছে। তো বায়ো কন্ট্রোল এজেন্টগুলো এগুলো তোমরা বই থেকে দেখে নিও। আমি জাস্ট একটা উদাহরণ বললাম এখানে। যেমন আর একটা বলি, সেটা হচ্ছে তোমার ধান ক্ষেত্রে প্রচুর পরিমাণে গুগলি বা কম্বোজ বর্গের যে প্রাণীগুলো রয়েছে, পর্বের যে প্রাণীগুলো রয়েছে তাদের প্রচুর বৃদ্ধি ঘটে। কিন্তু সেখানে যদি হাঁস ছেড়ে দেওয়া হয় ধান ক্ষেত্রে
তাহলে ধান খেতে হাঁস ছেড়ে দিলে তারা কি করবে, এই সমস্ত পুকলি বা যে জাতীয় জিনিসগুলো আছে তাদের খেয়ে নষ্ট করে দেবে। তাহলে কি হচ্ছে, বায়ো কন্ট্রোল হচ্ছে। তাহলে এইভাবে বায়ো কন্ট্রোল আমরা করতে পারি খুব সহজেই। তাহলে বায়ো কন্ট্রোল প্রসিডিওরটা পড়বে এবং এর সুবিধা আছে এবং বায়ো কন্ট্রোল করার বিভিন্ন উপায় আছে জৈবিক নিয়ন্ত্রণ করার। যেমন বায়ো কন্ট্রোল বা জৈবিক নিয়ন্ত্রণের যে পদ্ধতিগুলো আছে সেটা হচ্ছে পুরুষ প্রাণীকে বন্ধ করে দেওয়া বা হরমোন ব্যবহার করে তাদের নিষেক ক্ষমতাকে নষ্ট করে দেওয়া বা ভারসাম্যহীন জনন ঘটানো, ফেরোমেনের ব্যবহার ইত্যাদি কারণ তোমরা বইয়ে পেয়ে যাবে, এগুলো জাস্ট একটু দেখে নিও। এবার বায়ো কন্ট্রোল এজেন্ট গেল, এখান থেকে এবার চলে এসো বায়ো ফার্টিলাইজার বা জীব সার, জৈব সার, বায়ো ফার্টিলাইজার। তাহলে পরের টপিক আমরা চলে যাচ্ছি কোথায় না, বায়ো ফার্টিলাইজার। বায়ো ফার্টিলাইজার বা জীব সার, বায়ো ফার্টিলাইজার বা জীব সার বা জৈব সার। তাহলে জীবের দেহ থেকে যে সার তৈরি করা হচ্ছে সেটাকে বলা হচ্ছে কি, জীব সার বা বায়ো ফার্টিলাইজার। বায়ো শব্দের অর্থ হচ্ছে জীব। তাহলে জীবের দেহ থেকে যে সার তৈরি করা হয় বা জীবজাত পদার্থকে যখন সার হিসেবে ব্যবহার করা হয় তখন তাকে জৈব সার বলছে। তাহলে জৈব সার আবার বিভিন্ন রকমের হতে পারে, ম্যানিওর হতে পারে, বায়ো ফার্টিলাইজার হতে পারে। তাহলে ম্যানিওর, বায়ো ফার্টিলাইজার বা জীব সার যেটাকে বলছি, জীব সার অ্যাকচুয়ালি বায়ো ফার্টিলাইজারই বলছি, কিন্তু বায়ো ফার্টিলাইজারের মধ্যে তোমার এটাকে দুভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে ম্যানিওর, MANURE, ম্যানিওর, আর একটা হচ্ছে বায়ো ফার্টিলাইজার, বায়ো ফার্টিলাইজার। তাহলে জীব সার, অ্যাকচুয়ালি জীব সার বলছি কিন্তু বায়ো ফার্টিলাইজার টার্মটাকে আমি দুবারই ইউজ করলাম, যেটাই একটা বায়ো ফার্টিলাইজার হতে পারে আর একটা হচ্ছে জৈব সার যেটা ফার্টিলাইজার। অ্যাকচুয়ালি আমরা বায়ো ফার্টিলাইজার না বলে এই টপিকটাকে আমি জৈব সার বলি, ফার্টিলাইজার বলি অনলি, ফার্টিলাইজার বা তোমার যেটাকে বলা হচ্ছে জীব সার বা জৈব সার, জৈব সার বা শুধু সারই বলো, জৈব সার, এটা হচ্ছে জৈব সার। তাহলে জৈব সার এটা, আর এটা হচ্ছে কি জীব সার, জীব সার। তাহলে জৈব সার ও ফার্টিলাইজারকে দুই ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে ম্যানিওর আর একটা হচ্ছে বায়ো ফার্টিলাইজার। তাহলে ম্যানিওর কি না, ম্যানিওর হচ্ছে তোমার যেটা, সেটা হচ্ছে গবাদি পশু বা পশু পাখির বর্জ্য, পরিত্যক্ত বর্জ্য, শুকনো গাছপালা, পাতা থেকে যে সার তৈরি হয় সেটা হচ্ছে ম্যানিওর। আর ম্যানিওর আবার তিন ভাগ হতে পারে না, ম্যানিওর হচ্ছে গোলাবাড়ির উঠানজাত সার হতে পারে, মিশ্র সার হতে পারে, সবুজ সার। তাহলে ম্যানিওরের আবার ভাগ আছে গোলাবাড়ির উঠানজাত সার, গোলাবাড়ির উঠানজাত সার, উঠানজাত সার। আচ্ছা, 2 নম্বর হচ্ছে সবুজ সার, সবুজ সার। আচ্ছা, তাহলে ম্যানিওর যেটা হচ্ছে গোলাবাড়ির উঠানজাত সার, সবুজ সার, এছাড়াও মিশ্র সার। 3 নম্বর হচ্ছে কি মিশ্র সার। তাহলে এইগুলো হচ্ছে তোমার কি, এগুলো তোমার হচ্ছে ফার্টিলাইজার বা ম্যানিওরের উদাহরণ। ম্যানিওর খালি কি বললাম না, বিভিন্ন গোলাবাড়ির বা বিভিন্ন খামার ক্ষেত যেগুলো থাকে তার নোংরা আবর্জনা বা তার পাতা পচা বা অবশিষ্ট খাদ্যের অবশিষ্টাংশ, এগুলো থেকে যে সার তৈরি হচ্ছে সেগুলো হচ্ছে ম্যানুয়াল। এগুলো তোমরা বই থেকে পড়বে এবং এক্সাম্পল, প্রত্যেকটার এক্সাম্পল একটা করে দেখে নেবে, প্রত্যেকটার এক্সাম্পল একটা করে দেখে নেবে। তো এগুলো হচ্ছে তোমার সার। এবার চলে এসো তোমার যেটা বায়ো ফার্টিলাইজার বা জীব সার ছিল। বায়ো ফার্টিলাইজার বা জীব সার যেগুলো জীবেরা সার হিসেবে ব্যবহার করা হয়, তা সক্রিয় অণুজীব যারা থাকে, সেটা ব্যাকটেরিয়া, শৈবাল, ছত্রাক যাই হোক না কেন, মাটিতে পুষ্টি যোগায়, তাদের বায়ো ফার্টিলাইজার বলা হচ্ছে। যেমন ব্যাকটেরিয়া বায়ো ফার্টিলাইজার আছে, হ্যাঁ, স্বাধীনজীবী বায়ো ফার্টিলাইজার আছে, ফসফেট বায়ো ফার্টিলাইজার আছে। হ্যাঁ, তো এদের নামগুলো যদি একটু বলে যাই, সেটা হচ্ছে বায়ো ফার্টিলাইজারের মধ্যে বিভিন্ন অণুজীবগুলো কাজ করছে। সেই অণুজীবগুলোর মধ্যে কে আছে না, প্রথমে হচ্ছে স্বাধীনজীবী ব্যাকটেরিয়া যারা নাইট্রোজেন সংবন্ধন করতে পারে, স্বাধীনজীবী ব্যাকটেরিয়া, ফ্রি লিভিং ব্যাকটেরিয়া, ফ্রি লিভিং ব্যাকটেরিয়া, ফ্রি লিভিং ব্যাকটেরিয়া কে কে আছে, ক্লস্ট্রিডিয়াম, ক্লস্ট্রিডিয়াম, অ্যাজোটোব্যাক্টর, অ্যাজোটোব্যাক্টর, এগুলো হচ্ছে তোমার কি নাইট্রোজেন সংবন্ধন ঘটাতে পারে। 2 নম্বর হচ্ছে সিম্বায়োটিক ব্যাকটেরিয়া, সিম্বায়োটিক ব্যাকটেরিয়া কে আছে, রাইজোবিয়াম, রাইজোবিয়াম নাইট্রোজেন সংবন্ধন ঘটাতে পারে। এছাড়া হচ্ছে ব্লু গ্রিন অ্যালগি আছে, BGA, নস্টক, অ্যানামিনা। হ্যাঁ, এছাড়াও আরো আছে তোমার ফসফেট ব্যাকটেরিয়া, স্বাধীনজীবী ব্যাকটেরিয়া, এগুলো সব বই থেকে দেখে নিয়ে, ঠিক আছে, এরা নাইট্রোজেন সংবন্ধন ঘটাতে পারে। এছাড়াও আছে কি তোমার সায়ানো ব্যাকটেরিয়া বললাম, নস্টক, অ্যানামিনা। এবার এখান থেকে ফাঙ্গাস আছে, ঠিক আছে, ফাঙ্গাস আর একটা বলে দিই। তাহলে ফাঙ্গাস যদি বলি সেটা হচ্ছে মাইকোরাইজা। 4 নম্বর হচ্ছে ফাঙ্গাস, ফাঙ্গাস সেটা হচ্ছে মাইকোরাইজা তৈরি করে, মাইকোরাইজা, মাইকোরাইজা যেটা কি করে না, যেটা হচ্ছে দুই ভাগে ভাগ হতে পারে, একটো মাইকোরাইজা, একটো, আর একটা হচ্ছে কি এন্ডো,
একটো আর এন্ডো। এবার এটা যদি একটু ছবিটা এঁকে দিই, এটা হচ্ছে পাইনাস গাছের মূলে কোথায় মাইক্রোরাইজা কোথায় দেখতে পাওয়া যায়? পাইনাস, পাইনাস এসপি, পাইনাস গাছের মূলের সঙ্গে ফাঙ্গাসের যে সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন সেটাকে বলা হচ্ছে কি তোমার মাইক্রোরাইজা। তাহলে ফাঙ্গাস গাছের যদি এটা মূল হয়, এটা যদি মূলের কোষ হয়, মূলের কোষের উপরের তলে কি হয় না এরকম তোমার লাইক কি বলে ফাঙ্গাস এরকম ভাবে অবস্থান করে, সেটা মূল, এটা হচ্ছে রুট সেল, ঠিক আছে, এটা হচ্ছে তোমার রুট সেল, আর এটা হচ্ছে রুটস অফ পাইনাস, রুট সেল, রুট সেলস। এবং এই যে মাইক্রোরাইজাগুলো যেগুলো থাকে যদি কোষের বাইরের প্রাচীর বরাবর থাকে, কোষের বাইরের প্রাচীর বরাবর যদি থাকে এইভাবে, তাহলে সেটাকে বলবো কি, বাইরের প্রাচীর বরাবর থাকলে তখন সেটাকে বলবো একটোমাইক্রোরাইজা। তাহলে বাইরের প্রাচীর বরাবর আছে তখন সেটা হচ্ছে কি একটো, একটো মানে হচ্ছে বাইরে। আর যদি এই এইগুলোই ভেতর দিকে ঢুকে ভেসিকেল তৈরি করে বা এরকম তৈরি করে মাইক্রোরাইজাগুলো, তখন এটাকে বলা হয় এন্ডো, এবং এইটাকে বলা হয় ভ্যাম, VAM, ভ্যাম। এটা শর্ট পুরো নাম পড়ে, শর্ট কোশ্চেন, ভ্যামের পুরো নাম কি? ভেসিকিউলার, ভেসিকিউলার, যেহেতু ভেসিকেল তৈরি করেছে, আরভাসকিউলার, কিউলার মাইক্রোরাইজা, মাইক্রোরাইজা, ভেসিকিউলার, আরভাসকিউলার, মাইক্রোরাইজা, যার পুরো নাম হচ্ছে কি ভ্যাম। ওকে, তাহলে দুই ধরনের মাইক্রোরাইজা হতে পারে, একটা হচ্ছে একটোমাইক্রোরাইজা আর একটা হচ্ছে এন্ডোমাইক্রোরাইজা। তাহলে মোটামুটি দেখো এই জায়গা থেকে তোমরা পুরো বিষয়টাই পেয়ে গেলে, এবং সেখান থেকে দেখো আর কোনো সমস্যা থাকলো না। মোটামুটি দেখো আর চিপসের উপকারিতা যদি দেখে নাও, তাহলে এটা কি করে উচ্চ ফলনশীল বা ফলনের বাড়াতে সার কম লাগে, বৃদ্ধি দ্রুত হয়, এর মধ্যে দূষণ হয় না। তাহলে এক নম্বর হচ্ছে সারের পরিমাণ কম লাগছে, 2 নম্বর হচ্ছে খরচ কম হচ্ছে, 3 নম্বর বৃদ্ধিটা বেশি হচ্ছে, 4 নম্বর গুণগত মান ভালো হচ্ছে, কোয়ালিটি কোয়ান্টিটি ভালো হচ্ছে। তো এই সমস্ত কারণে আমরা জিপসার বা বায়ো ফার্টিলাইজার ইউজ করবো। তাহলে মোটামুটি দেখো আমি পুরো জায়গাটাই কভার করলাম, চ্যাপ্টারের মধ্যে আমার আর কিছু নেই, মোটামুটি আমি সব বলে দিয়েছি মেন মেন জায়গাগুলো। তোমরা এগুলো বই থেকে দেখবে, যদি কোনো প্রয়োজন হয় বা যদি কোনো প্রবলেম হয় তখন আমার সাথে কন্ট্যাক্ট করো, আমি জায়গাগুলো বলে দেবো বা যেগুলো বুঝতে পারো না সেগুলো বলে দেবো। আর আশা করি বোঝার না বোঝার মতো এমন কোনো বিষয় এর মধ্যে নেই, কারণ খুব সোজা সোজা বিষয়গুলোই আছে। তোমরা কোশ্চেন ব্যাংকটাকে ফলো করবে, এবং কোশ্চেন ব্যাংক ফলো করার সাথে সাথে তোমরা কোশ্চেনগুলো দেখবে, স্যাম্পল কোশ্চেন কিছু পেয়ে যাবে, এবং যেগুলো তোমরা পড়েছো বা যেগুলো তোমরা পাচ্ছ, হ্যাঁ, তো সেগুলো এখান থেকে পেয়ে যাবে, অসুবিধা হবে না। কারণ আমি মোটামুটি সব জায়গাটাই চেষ্টা করেছি কভার করার, বা কভার করতেও চেষ্টা করেছি। আর মোটামুটি দেখো এইগুলোই হয়ে গেল আমার টোটাল ক্লাস। আমি তোমাদের গ্রুপে কিছু স্যাম্পল কোশ্চেন দিয়ে দেবো। তো আজকের টপিকটা বা আজকের আমার পোর্শনের যে সিলেবাসটা ছিল সেটা কভার করলাম। গ্রুপে তোমরা মডেল কিছু কোশ্চেন পেয়ে যাবে, সেগুলো আমি PDF হিসেবে দিয়ে দেবো তোমাদেরকে। তো দ্যাটস অল ফর দ্য ডে। আমার ক্লাসটা এই পর্যন্ত শেষ করে দিলাম, আমার সিলেবাস শেষ করে দিলাম। আজকের মতো এখানেই আমি ক্লাসটাকে শেষ করবো। আমার সিলেবাস টোটালি তোমাদের ক্লাস 12 যেটুকু পোর্শন ছিল সেটুকু পোর্শন আমি শেষ করে দিলাম। তো এই পর্যন্ত থাকলো। দ্যাটস অল ফর দ্য ডে। হ্যাভ এ নাইস ডে। থ্যাংক ইউ।